এভরিওয়ান, সবাইকে ভার্সিটি কম মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 9 সমতলে বস্তু কণার গতি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা অধ্যায় 9 এর আমরা অ্যাডভান্স কিছু প্রবলেম আছে ওইগুলো সলভ করব। ওকে, আমরা মেইন কোর্সে মানে আমরা যখন অনেকগুলা লেকচার আগের ক্লাসগুলো দেখছিলাম, হ্যাঁ, ওইখানে আমরা বেসিক টু অ্যাডভান্স অনেক কিছু এখানে দেখাইছে। হ্যাঁ, প্রত্যেকটা টাইপ ওয়াইজ যে থিওরি গুলো আছে যেগুলো জানা দরকার, দেন আমরা কি করছি ওই থিওরি গুলো অ্যাপ্লাই করে ম্যাথ গুলো অনেক ইজিলি সলভ করছি। ওইখানে কিছু শর্টকাটও ছিল। ঠিক আছে, এখন আমরা করব কি, যে ইঞ্জিনিয়ারিং এ আসা কিছু ম্যাথ যেগুলা হয়তোবা তোমরা দেখে নাক ছিটকাও যে এটা তো হয়তো ভার্সিটিতে আসবে না, আমরা ওই ধরনের কিছু ম্যাথ করব। কারণ হইলো ডিউব বা যেখানে রিটেন আছে, হ্যাঁ, ওই জায়গাগুলোর জন্য এই ম্যাথ গুলা গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ? প্রথমত হইলো, চিন্তা করো যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন গুলাই কি হয়, যে একটু বড় কোয়েশ্চেন, হয়তো একটু লেন্দি থাকতে পারে অথবা প্রসেসটা একটু বড় হইতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেখানে ক্যালকুলেটর প্রয়োজন হইতে পারে, তাই না? আমার মনে হয় যে ক্যালকুলেটরের যে প্রয়োজনটা, এটা যদি তুমি কোনোভাবে বাদ দিয়ে দাও তাহলে এইটা একটা ভার্সিটির রিটেন কোয়েশ্চেন হইতে পারে। দ্যাট মিনস যেখানে একটা এমন একটা কোয়েশ্চেন আসলো একদম ইঞ্জিনিয়ারিং ধাঁচে, বাট ডাটাগুলো সুন্দর, যার জন্য তোমার ক্যালকুলেটর ইউজ করা লাগবে না। ওকে, বাট আইডিওলজি লাগবে, যে কিভাবে করবা এটা দরকার পড়বে। ঠিক আছে, ওই ধরনের ম্যাথগুলা কিন্তু সামনে রিটেন এক্সামের জন্য, মানে যেখানে ম্যাথের মধ্যে যে রিটেন পার্টটুকু আছে ওইটার জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এখন কি করব, অ্যাডভান্স কিছু ম্যাথ সলভ করব। কিভাবে করা যায় আইডিওলজি নিয়ে কথা বলবো। অলরেডি আমরা থিওরি দেখাইছি, এখানে আরেকবার একটু বলবো। ঠিক আছে, তাহলে চলো আজকের জানে আমরা শুরু করে দিই। খেয়াল করো, প্রথমে এই একটা ম্যাথ দেখি। দেখো, প্রথম মানে বেশ বড় একটা ম্যাথ, অনেক জঞ্জাল মার্কা কিছু ডাটা দেয়া আছে, 1/m 1/n, কি জানি কি আমার বেশ জঞ্জাল একটা স্ট্রাকচার এখানে আছে। এখন চলো এটা আমরা সমাধান করি। হ্যাঁ, কত বড় হয়, আমাদের টাইম লিমিটের মধ্যে এটা করতে পারি কিনা, হ্যাঁ, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, একটি রেলগাড়ি একটি স্টেশন থেকে সরল রেলপথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা যদি মোট দূরত্বের প্রথম 1/m অংশ সমত্বরণে, ওকে, শেষ 1/n অংশ সমমন্দনে এবং বাকি অংশ সমবেগে চলে, তবে প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত এমন হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়তোবা তোমরা গতিসূত্র অ্যাপ্লাই ট্যাপ্লাই করে এখানে করে ফেলবা। বাট আমরা এখানে যেটা করব সেটা হলো কি, যে গ্রাফের মাধ্যমে এটা সলভ করবো, যেটা আমরা আগে দেখাইছি। ঠিক আছে, ভিটি গ্রাফের মাধ্যমে আমরা এটা অনেক ইজিলি সলভ করে নিতে পারবো। চলো আমরা ভিটি গ্রাফের মাধ্যমে কিভাবে এটা করে এটা একটু দেখি। সো প্রথমত হইলো কি, খেয়াল করো, আমি জাস্ট যদি এখানে গ্রাফটাই আঁকি, এটা হইলো ভি, এটা হইলো টি। সো কি বলছে, প্রথম হলো সমত্বরণ, দেন সমমন্দন, এরপরে কি বলতো, এরপরে আমার মনে হয় এটাকে একটু ছোট করে দেই। ঠিক আছে, এখানে একটু ছোট করে দেই, হ্যাঁ। এরপরে কি হবে, সমমন্দন। হ্যাঁ, আচ্ছা, এখানে তিনটা সেগমেন্ট। ওকে, একটা সমত্বরণ, একটা সমবেগ, আর একটা কি, সমমন্দন। ওকে, এইটুক হইল T1 টাইম, এইটুক হইল T2 টাইম, এইটুক হইল T3 টাইম। ঠিক আছে, আমি টাইম গুলাকে লিমিট করে দিলাম। এবং তুমি চিন্তা করো, এই অংশটুকু কি, এতটুকু হইল ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি জানো যে ভিটি গ্রাফে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হয়, সরণ বুঝায়। ঠিক আছে, দ্যাট মিনস T3 টাইমে এই বস্তু বা রেলগাড়ি কতটুক সরণ গ্যাদার করছে, ওইটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো, তাই না? যাই হোক, এখন আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলি যে গাড়িখানা মোট দূরত্বের প্রথম 1/m অংশ। ঠিক আছে, সো মোট দূরত্ব বা মোট সরণ কত হবে, এস। সো এই অংশটুকু, এই T1 সময়ে সে কতটুক সরণ অতিক্রম করছে বলতো, এটা হবে S/m। এইখানে কত, S/n। ওকে, আর এখানে কি হবে, আমার মোট সরণ থেকে এই দুইটা বিয়োগ করে দিলেই হবে। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা কি করবো, এখন আমরা জাস্ট সম্পর্ক স্থাপন করবো। ওরা কি চাইছে, ওরা চাইছে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, আর আরেকটা হইলো গড় বেগ। ঠিক আছে, গড় বেগ। ঠিক আছে, তো গড় বেগ কিভাবে আমরা পাই, মোট সরণ ডিভাইডেড বাই সময়, তাই না? আচ্ছা চলো তাহলে আমরা একটু সামনে আগাই। এখন আমরা একটা সম্পর্ক স্থাপন করব। ওকে, সম্পর্ক স্থাপন করব। সম্পর্কগুলো কেমন হয় একটু দেখি। স্টেপ ওয়ান, এইখানে এই যে এরিয়াটুকু আছে, এই এরিয়া নিয়ে আমরা একটু কাজ করি। খেয়াল করো, S/m, এটা কার সমান, এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়ার সমান।
ওকে, সো দ্যাট মিনস হাফ ইন্টু ভূমিগত T1 অ্যান্ড উচ্চতাগত ভি ম্যাক্স। ওকে, তাহলে এখানে T1 কত হবে? T1 হবে 2s ডিভাইডেড বাই m ভি ম্যাক্স। শেষ। ওকে, এটা হলো ইকুয়েশন 1। নেক্সট স্টেপ 2। স্টেপ 2 আমার মনে হয় এখানে স্টেপ 2 আমরা এটা নাই লিখি, কারণ প্রথমে আমরা কি করতেছি, আমরা স্টেপ কাকে বলতেছি, যে সিমিলার যে প্রসেসটা, যেমন এখানে আমরা এরিয়া, হ্যাঁ, সরণের সাথে বা ডিসপ্লেসমেন্টের সাথে যে এরিয়ার যে ব্যাপারটা আছে এটাকে ইকুয়ালাইজ করতেছি, তাই না? লাইক এখানে দেখো এস ডিভাইডেড বাই এন কত হবে দেখি তো। এখানে সরণ, এটা কি হবে, কার সমান হবে? এই যে এরিয়াটুকু আছে তার সমান হবে। এরিয়া কত হবে? হাফ ইন্টু, দেন এখানে কি আছে খেয়াল করো, আহ এখানে আমার ভূমি কত, T2 অ্যান্ড উচ্চতা কত, ভি ম্যাক্স। ওকে, এটা দাগটা না দিলেও চলতো। যাই হোক, T2 ইকুয়াল টু কি হবে, 2s দেন এন ভি ম্যাক্স। শেষ। নেক্সট, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। তারপর আমরা এখানে কি পাচ্ছি, এস মাইনাস এস ডিভাইডেড বাই এম মাইনাস এস ডিভাইডেড বাই এন। ওকে, আচ্ছা, এন্ড এটার এরিয়া কত হবে, VT2, ভি ম্যাক্স T2। ওকে, ভি ম্যাক্স T2, তাইলে T2 ইকুয়াল টু কত আসবে বলতো, এস মাইনাস এস ডিভাইডেড বাই এম মাইনাস এস ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই ভি ম্যাক্স। ওকে, ইকুয়েশন 3। আশা করি সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা কিন্তু টাইম বের করে ফেলছি, ঠিক আছে? টাইম বের করে ফেলছি, এখন জাস্ট একটা কাজই করবো, একটু কালার চেঞ্জ করেই করি। খেয়াল করো, স্টেপ 2, আমরা গড় বেগের ব্যাপারটা একটু বের করে নেই। ভি ম্যাক্স তো এখানে আছে, সবগুলো ইকুয়েশন আসলে ভি ম্যাক্স ভি ম্যাক্স লেখাই আছে, তাই না? গড় বেগের ক্ষেত্রে আমরা কি পাবো এটা নিয়ে একটু কথা বলে নেই। দেখো, এখানে টোটাল যে সরণ আছে কত হবে, এস, আর টাইম কত, T1 প্লাস T2 প্লাস কত, T3। তাহলে এই তিনটা যদি আমি এখানে যোগ করে দিই তাহলে কি কি পাবো আমরা, দেখি তো। T1 প্লাস T2, আমার মনে হয় এখানে একটু লিখে দিই, T1 প্লাস, আলাদা করে করি কারণ হর আকারে আছে, এটা যদি বারবার লিখতে চাই জিনিসটা এমনি বড় মানে বড় হয়ে যাবে। সো তিনটা যদি আমি এখানে যোগ করি, 2s ভি এন ভি ম্যাক্স, ভি ম্যাক্স, তারপর এটা কি হবে, 2s এন ভি ম্যাক্স। ওকে, তারপরে এখানে কি আছে দেখি তো, এস মাইনাস এস ডিভাইডেড বাই এন মাইনাস এস ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই কি হবে, ভি ম্যাক্স। তাহলে আমরা একটা এখানে অবভিয়াসলি একটা কাজ করতে পারি, সেটা হলো যে ভি ম্যাক্স গুলাকে আমি কমন নিলাম, তাহলে কি থাকলো, 2s ডিভাইডেড বাই এম প্লাস 2s ডিভাইডেড বাই এন, এরপরে কি হবে, প্লাস এস মাইনাস এস ডিভাইডেড বাই এন মাইনাস এস ডিভাইডেড বাই এম। এখন এটাকে এমনি বোঝা যায়, এখানে কি হইলো, দুইটা এস ডিভাইডেড বাই এম, এখানে দুইটা এস ডিভাইডেড বাই এন, আর এখানে একটা এস ডিভাইডেড বাই এন, এখানে একটা এস ডিভাইডেড বাই এম। তাহলে আমরা 1 ডিভাইড বাই ভি ম্যাক্স, আর এই জায়গায় কি আছে বলতো, একটা এস ডিভাইডেড বাই এম প্লাস এক্সট্রা এস ডিভাইডেড বাই এন মাইনাস এস, সরি প্লাস এস। শেষ। আশা করি বুঝতে পেরেছো, এবং আই থিঙ্ক এই প্রত্যেকটা জায়গা থেকে এস কমন নেওয়া যায়, তাই না? তো আমরা একটা কাজ করি, এই কিউ আর এখানে ডিরেক্টলি লিখে দিই। এস যদি আমরা এখানে কমন নেই, দেখো এস এস এস, তাহলে এস যদি কমন নেই, এস ডিভাইড বাই ভি ম্যাক্স এখানে লেখা যাবে 1 ডিভাইডেড বাই এম প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। ওকে, সো এটা হইল গড় বেগ। আচ্ছা, তুমি চিন্তা করো, ভি ম্যাক্স কিন্তু উপরে উঠে যাবে, তাই না? তখন আমরা কি পাবো, এই এস আর এস কাটা গেল, ভি ম্যাক্স উপরে উঠে যাবে, এটাকে যদি এখানে নিচে নামাই দেই কি লেখা যাবে, গড় বেগ ডিভাইডেড বাই ভি ম্যাক্স। ওকে, ইকুয়াল টু কি, 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই এম, 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ডিভাইডেড বাই, সো প্লাস 1। হ্যাঁ, দেখো মোটামুটি কি মিলে গেছে? না, এটা উল্টা কেন, কারণ ওরা সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত চাইছে, আর এখানে আমি দিছি গড় বেগ আর সর্বোচ্চ বেগের অনুপাত। ঠিক আছে, তুমি যদি এটাকে উল্টাই দাও, আমি এটা লিখে দেই, এত কিছু করলাম আর এটা লিখবো না। সো ম্যাক্সিমাম আর হইলো গড় কত হবে, 1 ডিভাইডেড বাই এম প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ডিভাইডেড বাই 1। ঠিক আছে, যাই হোক, শোনো, মানে সলিউশনটা ইম্পর্টেন্ট না, কিভাবে আমি এটা সলভ করছি এটা ইম্পর্টেন্ট। খুবই জঞ্জাল দেখতে একটা স্ট্রাকচার ছিল। আমরা কি করছি, জাস্ট ভিটি গ্রাফ দিয়া, ভি ভার্সেস টি গ্রাফ দিয়া কি করছি, এটা অনেক ইজিলি সলভ করে নিয়ে আসছি। ওকে, হ্যাঁ, ইন বিটুইন কিছু ক্যালকুলেশন ছিল, হয়তোবা এক্স্যাক্টলি এত বড় ম্যাথ নাও করতে পারে, বাট সিমিলার ম্যাথ কিন্তু আসে।
ঠিক আছে, সিমিলার টাইপের ম্যাথ আসে যেগুলো আমরা গ্রাফের মাধ্যমে অনেক ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, জাস্ট এই ধারণা দেওয়ার জন্য এই ম্যাথটা এখানে রাখা। আশা করি তোমরা ভিটি গ্রাফের মাধ্যমে এই যে সমত্বরণ, সমমন্দন, সমবেগে চলমান যে কণার যে গতি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা সলভ করতে পারবা। তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো এখানে কি বলছে, ওই যে বুয়েট 10-11 সালে আসছে। সো এবি রেখার সাথে 60 ডিগ্রি কোণ। সো এইটা হইলো এ বি, এবি রেখার সাথে 60 ডিগ্রি কোণে এ বিন্দু হতে একটি কণা যাত্রা করে। বি এ সাথে 30 ডিগ্রি কোণে কি হয়েছে, বি বিন্দু হতে একই সময় অপর একটি কণা 10 কিলোমিটার 10 কিলোমিটার ঘন্টায় 10 কিলোমিটার সমবেগে যাত্রা করে। কিছুক্ষণ পর প্রথম কণার সাথে মিলিত হইল। ওকে, ধরো এই পয়েন্টে মিলিত হয়েছে, সি পয়েন্টে মিলিত হয়েছে। প্রথম কণার বেগ কত? সো এটা হইলো সেকেন্ড কণা, তাই তো, V2, আর এটা হলো V1। এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ধরলাম আমি টি সময়ে, হ্যাঁ এইভাবে না লিখি, টি সময়ে কি করছে তারা, মিলিত হয়েছে। আচ্ছা, এখন আমরা কিছু কাজ করব। হ্যাঁ, লাইক তুমি এখানে চিন্তা করো যে কিভাবে, মানে এটা কমন গ্রাউন্ডে আমাদের আসতে হবে। লাইক আমি এখানে একটা লম্ব আঁকলাম, হ্যাঁ, সিডি। ঠিক আছে, এই যে সিডি, প্রথম ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল এ, এত কিছু মানে পরীক্ষার হলে লেখার দরকার নাই, বাট তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে একটু লিখতেছি। ট্রায়াঙ্গেল এডিসি তে এই যে লম্ব আছে এটা আমরা কিভাবে বের করতে পারি? খেয়াল করো তো, সিডি ইকুয়াল টু কি হবে? ধরো লম্ব ডিভাইডেড বাই এই যে এসির সাথে সিডির সম্পর্ক দেখাবো, তাই না? কারণ এসির সাথেই কিন্তু V1 যুক্ত, বুঝছো? আমার দরকার V1, কিন্তু ডিরেক্টলি বের করা যাচ্ছে না। তো আমি এখানে কি করতে পারি? আমি এখানে যেটা করতে পারি সেটা হলো যে এই যে V1 কার সাথে যুক্ত, এই যে ডিস্টেন্স তার সাথে যুক্ত। ঠিক আছে, আর এটা কার সাথে যুক্ত? এটা আমি যদি সিডি কনসিডার করি তার সাথে আমি কি করতে পারবো, মানায় নিয়ে আসতে পারবো। কিভাবে দেখি? সিডি ইকুয়াল টু কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু sin60। সো sin60 ইকুয়াল টু কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ আমি এখানে গুণ করে দিচ্ছি, মানে এত ভনিতা করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, আপাতত এটা থাকুক। ওকে, এখন তুমি চিন্তা করো, সিমিলারলি ট্রায়াঙ্গেল বিডিসি থেকে আমি কি পাই? ট্রায়াঙ্গেল বিডিসি থেকে পাই সিডি ইকুয়াল টু কি হবে? বিসি সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, শেষ। দেখো, সিডি সিডি সমান, তাহলে এটা লেখা যায় না যে এসি sin60, একবারই লেখা যাবে। sin60 ভ্যালু তো তুমি বসাই দিবা, বাট আমি এখানে দিচ্ছি না। ওকে, এনাও। ও, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এত কিছু না লিখেও তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, অনেক ইজিলি কিন্তু এই লাইন বানাই নেওয়া যায়। এবং এই লাইন যদি হয়ে যায়, আমার ম্যাথ শেষ। কিভাবে শেষ আমি দেখাচ্ছি, খেয়াল করো। এসি মানে কি? টি সময় তো এইখানে আসছে, তাই না? সো V1t sin60, that means √3 divided by 2. নেক্সট, বিসি ইকুয়াল টু কি হবে? 10 ইন্টু টি ইন্টু হাফ। ওকে, 2 2 কাটা, টি টি কাটা। তাহলে খেয়াল করো V1 ইকুয়াল টু কি হবে? 10 ডিভাইডেড বাই √3। ঠিক আছে, 10 ডিভাইডেড বাই √3 কিলোমিটার পার আওয়ার। ওকে, 10 ডিভাইডেড বাই √3 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা কি করছি, প্রথমে ম্যাপটা দেখছি, ছবিটা একটু চিন্তা করছি, আঁকার দরকার নেই, চিন্তা করছি। দেন এইখানে আমি চিন্তা করলাম কি V1 বের করতে হবে, বাট ডিরেক্টলি কেমনে করবো? V1 কার সাথে সম্পর্কিত? এই বাহুর সাথে সম্পর্কিত। ঠিক আছে, এবং এইখান থেকে কি, এই পাশের সাথে ওই পাশের কেমনে সম্পর্ক বের করবো? একটা কমন গ্রাউন্ডে আসছি, সিডি নিয়ে খেলাধুলা করছি, হয়ে গেছে। ওকে, যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে চলো এখন একটু সামনে আগে। খেয়াল করো, একটি বস্তু প্রথম 25 ফিট/সেকেন্ড স্কোয়ার ত্বরণে এবং পরে কি হয়েছে, 5 ফিট/সেকেন্ড স্কোয়ার মন্দনে চলে স্থির হয়। ভালো কথা। ওকে, দেন স্থিরাবস্থা থেকে 192 ফিট দূরত্ব অতিক্রম করলে গতিপথের তার সর্বোচ্চ গতিবেগ কত ছিল নির্ণয় করো, বুয়েটে আসছে। ওকে, দেখি এটা পারি কিনা আমরা। চলো খেয়াল করো, সলিউশনে আমরা এখানে আসি। দেখো, প্রথমত হইলো কি, যে আমরা যদি ভিটি গ্রাফ আঁকি, আগেও যেটা আমরা বলছিলাম, ভিটি গ্রাফ কি হয়েছে, স্থির অবস্থায় ছিল, প্রথমে সম ত্বরণ, দেন সম মন্দন। ঠিক আছে, প্রথমের যে ভ্যালুটা ছিল এটা 25 ফিট/সেকেন্ড স্কোয়ার, এরপরটা হলো 5 ফিট/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই এটা বুঝতে পারছো। দেন তুমি এখানে চিন্তা করো, কই গেল, এটা হলো ভি ম্যাক্স, এটা হলো ভি ম্যাক্স, এই হাইটটুকু।
ওকে, এই হাইটটুকু হলো ভি ম্যাক্স। আচ্ছা নেক্সট, এই টোটাল যে কি বলা যায় সরণ, হ্যাঁ টোটাল সরণ কত? টোটাল সরণ হইল আহ চিন্তা করো তো, টোটাল সরণ আমরা কিভাবে বের করতে পারি? এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেহেতু ভিটি ভিটি গ্রাফের এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি হয়, সরণ বোঝায়, তাই না? তাহলে সরণ ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু বেস কত, টোটাল টাইম, তাই না? টোটাল টাইম। ওকে, তাহলে এই অংশের টাইম কত? T1। আর এই অংশের টাইম কত? এটা হলো T2। আচ্ছা গেল। দেন হাইট কত? হাইট হলো ভি ম্যাক্স, এটা আগে লিখি, তারপরে কি হবে T1 প্লাস T2। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এখন কথা হইলো T1 আর T2 এর ভ্যালু কেমনে বের করবো? আসলে অ্যাকচুয়ালি এই মানে কি বলে, এটাকে ধরে নেই F1 আর এটাকে ধরে নেই F2। এটা নিয়ে তোমরা সূত্র জানো, এটাও কিন্তু আমরা থিওরিতে দেখাইছিলাম, মানে মেইন লেকচারে আরেকবার একটু দেখাই দেয় কি মানে কি আসে যায়, তাই না? খেয়াল করো F1 ইকুয়াল টু কি বলা যায়, F1 যেহেতু পজিটিভ মানে F2 কিন্তু পজিটিভ, তাই না? তো খেয়াল করো কি হবে, শেষ মাইনাস আদি, তাই না? তো শেষ কত ভি ম্যাক্স আর আদি কত, জিরো। তাহলে জিরো মাইনাস করলাম না, সো ভি ম্যাক্স ডিভাইড বাই কি হবে, T1। তাহলে T1 ইকুয়াল টু কত? T1 ইকুয়াল টু হবে ভি ম্যাক্স ডিভাইডেড বাই F1। সিমিলারলি T2 ইকুয়াল টু কত হবে, ভি ম্যাক্স ডিভাইডেড বাই F2। ওকে, তা আমি যদি এখানে বসাই দেই এস ইকুয়াল টু কত, 192 কিন্তু ওরা বলে দিচ্ছে। ঠিক আছে, আমি কিছু করি নাই এখানে, 192 কিন্তু ওরা বলে দিচ্ছে। দেন হাফ এখানে আছে ভি ম্যাক্স। খেয়াল করো T1 এর জায়গায় যদি ভি ম্যাক্স, T2 এর জায়গায় যদি ভি ম্যাক্স ডিভাইড বাই F2 বসাই, দুটা যদি কমন নেই তাহলে স্কোয়ার এখানে চলে আসবে, আর এখানে আসবে 1 ডিভাইড বাই F1 প্লাস 1 ডিভাইড বাই F2। ওকে শেষ। এখন ওরা কি চাইছে, সর্বোচ্চ গতিবেগ কত ছিল, ওয়েট, সর্বোচ্চ গতিবেগ কত ছিল, তাই তো? তাইলে আমরা এখানে যেটা করব 192 ইন্টু 2 ডিভাইডেড বাই এইখানে আলটিমেটলি কত আছে, 1/25, 1/25, আর এখানে কত, 1/5। ঠিক আছে, ইকুয়াল টু ভি ম্যাক্স। আমি আবারও একটু দেখাই, দুই এখানে গুণ করছি আর এটাকে নিচে নামাই দিছি, মানগুলো বসায় F1 এর ভ্যালু বসাইছি, F2 এর ভ্যালু বসাইছি, আর যেহেতু স্কোয়ার আমি এখানে রুট করে দিচ্ছি। ওকে, রুট করে দিচ্ছি। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে 25 আর 5 এটা যদি লসাগু নিই 25 হয় 1, আর এখানে কত হবে 5, 6, তাই তো? তাইলে 5, 5, 5, তাহলে টোটাল 6/25। আচ্ছা, তাইলে এখন আমি যদি উপরে এটা গুণ করে দেই, দেখো কত, 6/25, এটা যদি ওইখানে গুণ হয় 50, তাই না? সো 192 ইন্টু 50, তাহলে এখানে আলটিমেটলি কত হবে? চিন্তা করো, জাস্ট 5 দ্বারা এখানে গুণ করে দিচ্ছি, 5×2 = 10, 1, 5×9 = 45, 46, 4, 5×5 আর 9। ওকে, 9600, ঠিক আছে। আর ডিভাইডেড বাই 6, তাইলে এখানে হবে 6, তারপরে কত, 6। ওকে, তাইলে আলটিমেটলি আমরা 1600 এখানে পাচ্ছি। তাহলে রুট 1600 কত? তাইলে রুট 1600 ইকুয়াল টু 40। কিসে আছে এগুলা? ফিট, 40 ফিট পার সেকেন্ড। ঠিক আছে, আনসার কত হবে, 40 ফিট পার সেকেন্ড। যাই হোক, এই ক্যালকুলেশন গুলা তোমরা নিজ দায়িত্বে অ্যাভয়েড করে নিও। হ্যাঁ, এই যোগবিয়োগ তোমরা মানে নিজেই পারবা, আহামরি কিছু না। এবং এটা মনে রাখবা যে এইখানে সিমিলার আইডিওলজি বাট ভার্সিটি রিটেন কোয়েশনে ওই ম্যাথ গুলাই দিবে যেখানে ডাটাগুলো একটু সুন্দর, হ্যাঁ, যেগুলো একটু চিন্তা করে তুমি আসলে ক্যালকুলেশনটা করতে পারবা, কিন্তু ভয় করো নাই। ওকে, মাইন্ড গেম। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা জাস্ট কি করছি, ভিটি গ্রাফ আঁকছি, ওরা চাইছে ম্যাক্সিমাম কি বলে সর্বোচ্চ ব্যাগ এখানে চাইছে। তো আমরা কি করছি, ওই যে ভিটি গ্রাফ থেকে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সরণ বুঝায় ওই ইকুয়েশনটা ইউজ করে অনেক ইজিলি করে ফেলছি। হ্যাঁ, তো আসল ক্যালকুলেশন কিন্তু এইখানে, ভয় পাও না। জাস্ট ব্যাখ্যা করার জন্য অনেক কিছু এখানে লিখছি, অনেক কথা বলছি, আসল ক্যালকুলেশন জাস্ট এইটুকু। ওকে, রিটার্নে অবশ্যই পারবা তোমরা। আচ্ছা, নেক্সট আমরা এখন এই ম্যাথটা একটু দেখি। একটি কণা ইউ আদিবেগে এফ সমত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়। প্রমাণ করে যে ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি প্লাস ইউ ইকুয়াল টু, সরি, ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি প্লাস ইউ ইকুয়াল টু এফ টি স্কোয়ার ডিভাইড বাই 2s। ঠিক আছে, সো চলো আগে এখানে কাজ করি যে এই যে স্ট্রাকচারটা এটা কিভাবে হয় এটা নিয়ে একটু চিন্তা করি। হ্যাঁ, যখনই কোনো কিছু জঞ্জাল মার্কা জিনিস বানাইতে বলবে তোমরা জাস্ট পার্ট বাই পার্ট চিন্তা করো না, তাহলে ইজি হয়। হ্যাঁ, আর কিছু কিছু প্রমাণ আছে তুমি করে আসতেছো, দেখা মাত্র তুমি বুঝতে পারবা। আর কিছু কিছু আছে তুমি পার্ট বাই পার্ট বানাও, বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। লাইক চলো দেখি।
কি হয় এখানে, একটি কণা ইউ আদি বেগে এফ সমতরণে টি সময় এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে। এস ইকুয়াল টু কি হবে, ইউটি প্লাস হাফ কি জি না এফ টি স্কোয়ার, ঠিক আছে। ওকে, আর এখানে শেষ বেগ, তাহলে শেষ বেগ ইকুয়াল টু কি হবে, এফ টি। ওকে, দেন আর কি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ইউ স্কোয়ার টু এফ এস। ওকে, আর কি আছে দেখি তো, যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। ওকে, এর বাইরে কিছু আছে না। আচ্ছা, এখন তোমরা চিন্তা করো যে এই যে এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু এস, এটা কোথেকে আসতে পারে, এটা অ্যাকচুয়ালি এই যে আমরা যদি এখানে একটু চিন্তা করি, সবগুলাকে যদি এস দ্বারা ডিভাইড করে দিই তাহলে এখানে ওয়ান, মানে ইউ টি ডিভাইডেড বাই এস, আর এখানে কি হবে, এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু এস। আশা করি বুঝতে পারছো। তাহলে এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু এস কত হয় দেখো তো, ওয়ান মাইনাস ইউ টি ডিভাইডেড বাই এস। সো ওয়ান মাইনাস, এখানে একটা কাজ করতে পারি, ইউ এস ডিভাইডেড বাই টি, কারণ আমি উল্টা আসতেছি, এটা বানাই ফেলছি। এখন এইখান থেকে কিছু একটা করবো, আমি জানি না কি করবো, কিছু একটা করবো। হ্যাঁ, আমি দেখলাম ইউ আসছে, ঝামেলাটা কোনটা, টি ডিভাইডেড বাই এস। টি ডিভাইডেড বাই এস কে আমি কি এস ডিভাইডেড বাই টি লিখতে পারি না কেন? কারণ হলো ওই যে দেখো, এইখান থেকে আমি কিন্তু অনেক ইজিলি নিয়ে আসতে পারবো, এস ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, শেষ। ওকে, সো এটা হলো থিঙ্কিং প্রসেস, থট প্রসেস নিয়ে আমি এখানে আলোচনা করছি যে কি আছে, কিভাবে আমরা সামনে আগাইতে পারি, নট ফর দিস কোয়েশন। ওকে, সো এই ধরনের যতগুলো কোয়েশন আসে কিভাবে আমরা চিন্তা করব, এই কথাটা আমি একটু বলছি। হ্যাঁ, সো এটা রিসেন্টলি আসছে বুটেক্সে। ওয়ান মাইনাস ইউ ডিভাইড বাই কি হবে, ইউ প্লাস ভি ডিভাইড বাই টু। ওকে, ওয়ান মাইনাস টু ইউ ডিভাইড বাই ভি প্লাস ইউ। ওকে, সো ভি প্লাস ইউ, ভি প্লাস ইউ মাইনাস টু ইউ, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি প্লাস ইউ মিলতে বাধ্য, ঠিক আছে, মিলতে বাধ্য। যাই হোক, সো আমরা কি করছি, এফ টি স্কোয়ার ডিভাইড বাই টু এস ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি প্লাস ইউ প্রমাণ করে দেখাইছি। ওকে, যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল অ্যাকচুয়ালি। ওকে, এখন একটু ভয়ঙ্কর সুন্দর একটা ম্যাথ দেখি। হ্যাঁ, হয়তোবা আমরা এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবো না, ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া নিয়ে একটু আলোচনা করতেছি। হ্যাঁ, যে যখন তোমার ভার্সিটি এক্সামে এটা দিবে, তাহলে একটু সুন্দর ডাটা নিয়ে দিবে। ওকে, দেখো, শব্দ শোনার সময় হিসেব করে গভীরতা নির্ণয় সংক্রান্ত ম্যাথ, আমরা কিন্তু এটার থিওরি দেন এই রিলেটেড ম্যাথ আমরা দেখছি, তাই না। এখন একটা ম্যাথ করি, চলো, চুয়েটে আসছে 13-14 সালে, কুয়ার ভিতর একটি পাথর ছেড়ে দেয়ায় তিন সমস্ত দুই ভাগের 1 সেকেন্ড পর পাথরটি পড়ার শব্দ পাওয়া গেল। ঠিক আছে, এই যে ধরো একটা পানি শূন্য কুয়া আছে, আমরা কি করছি, এখান থেকে ড্রপ করছি এটাকে, একটা হইলো পড়ার একটা সময় লাগবে, আর একটা হইলো শব্দটা আমাদের কানে যাওয়ার একটা সময় লাগবে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে কি বলে, টি ওয়ান অ্যাকচুয়ালি টি টুর থেকে বেশ বড় হয়। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে আমরা আলোচনা করছি আগে, নিচে উপরে। ওকে, আচ্ছা, তাহলে এই টি ওয়ান প্লাস টি টু এটা কত, টি ওয়ান প্লাস টি টু এটা হইল তিন সমস্ত দুই ভাগের এক, অথবা 7/2। ওকে, তিন সমস্ত দুই ভাগের এক মানে কত, 3.5। তো এটাকে এইভাবে লেখা যায় না, 7/2। আচ্ছা, পাথরটি পড়ার শব্দ পাওয়া গেল, শব্দের বেগ কত, শব্দের বেগ হইল এয়ার 3 to 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট হয়, তবে কুয়ার গভীরতা নির্ণয় করতে হবে, ঠিক আছে, কুয়ার গভীরতা আমাদের এখানে নির্ণয় করতে হবে। এখন কথা হইলো কি, তুমি চিন্তা করো যে এই যে টোটাল টাইম, এটা কিন্তু আমরা সূত্র জানতাম, ঠিক আছে, এটার সূত্র কিন্তু আমরা জানতাম। ওকে, সূত্রটা কি ছিল বলতো, টি ইকুয়াল টু √2h ডিভাইডেড বাই জি। ওকে, অ্যান্ড আরেকটা পোর্শন কি ছিল বলতো, দেখো, এইচ ডিভাইডেড বাই ভি, আমি যদি ভুল না করে থাকি, ভি এ। ওকে, সো আমি আরেকবার বলি এটা কিভাবে আসছে, এটা মোটামুটি একটু কমন, লাইক আমি এখানে একটু দেখাই, টি ইকুয়াল টু কত, আমার মনে হয় আরেকবার একটু বলে দেই, এই এখান থেকেই দেখাই। তুমি চিন্তা করো এখানে কি হয়েছে, জাস্ট আমরা ফেলে দিচ্ছি, তাই না, জাস্ট আমরা ফেলে দিচ্ছি, তাইলে আমরা এখানে লিখতে পারি না যে শেষ বেগ ইকুয়াল টু যদি কত হয়, দেখি শেষ বেগের ইকুয়েশনটা না, লাইক ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, তাহলে আলটিমেটলি এখানে আমরা কত পাচ্ছি, ইনিশিয়াল ভ্যালোসিটি তো 0, তাই না,
তাইলে দেখি তো T1, আচ্ছা এখানে তো সময়ের ব্যাপারটা নাই, আমি এখানে এটা নিয়ে কেন চিল্লাফাল্লা করতেছি। দেখি, আমরা যদি এইচ ইকুয়াল টু, যেহেতু হাইটটা কত, হাইট হলো এইচ তাই না, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অনেক ইজিলি চলে আসতো। সো খেয়াল করো, ইউ তো জিরো, তাহলে হাফ জি T1 স্কোয়ার, তাহলে T1 ইকুয়াল টু কি হবে, 2H ডিভাইডেড বাই জি, আর এখানে রুট, দেখো এটাই পাইছে, T1 এর জায়গায় কিন্তু এটাই লিখছে। নেক্সট, এখন খেয়াল করো, এই যে T2, আমরা কি জানি বলতো, যে এই যে সময়, অথবা এইভাবে বলি যে ভি এ ইকুয়াল টু কি হবে, সরণ ডিভাইডেড বাই সময়, অথবা T2 ইকুয়াল টু কত হবে, এইচ ডিভাইডেড বাই ভি এ। এই তো এটা লেখা আছে, বুঝতে পারছো? সো অনেক ইজিলি কিন্তু আমরা এটা মানে মুখস্থ করা লাগে না, এটা চিন্তা করলেই হয়ে যায়। তারপরে এটা একটু মনে রাখার চেষ্টা করবো, শব্দ শোনার এই যে কুয়ার যে ম্যাথ গুলো আছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কথা হয়েছে কি, যে এই ক্ষেত্রে আমরা কি করব। এখন আমি আমার আসল কথা বলতেছি, যে সলিউশন প্রসেসটা কি হইতে পারে। এই ডাটাগুলো দেয়া আছে, কোনটা কি হবে আমরা, ধরো আমরা এটা জানি, সূত্রটা আমরা জানি, হ্যাঁ, আহামরি কিছু না, জাস্ট আমি প্রিভিয়াস কিছু কথা এখানে বলছি। এখন আমরা এই ক্ষেত্রে কিভাবে সলভ করতে পারি, লাইক দেখো টি এর ভ্যালু আমি বসাই দিলাম 7/2, দেন আর কিছু বলছে এখানে, কোয়ার গভীরতা বলছে, তাহলে এইচ এর ভ্যালুটা আমার এখানে বের করতে হবে। তাহলে এটা কিভাবে লিখি না, √2/g, এটা কনস্ট্যান্ট, হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড আর এখানে কি, √h, দেন এখানে কি আছে, h/327। শেষ। খুবই উইয়ার্ড, আমার দরকার হলো এইচ এর ভ্যালু, কিন্তু এটা এখানে আমি কিভাবে বের করব, চিন্তা করো তো। দেখো, আমরা যদি এখানে এই প্রসেসটা অ্যাপ্লাই করি, খেয়াল করো, √h, এইখান থেকে কাজ করাটা অনেক টাফ। আমরা যদি ধরে নেই লেট √h ইকুয়াল টু, সরি, √h, হ্যাঁ হ্যাঁ, √h ইকুয়াল টু এক্স, তাহলে কি হবে, দেখো তো, √h ইকুয়াল টু এক্স, তাহলে h ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমি এইখানে লিখে দিই x² ডিভাইডেড বাই 237, ওকে, প্লাস কি হবে, √2/g ইন্টু এক্স মাইনাস 7/2 ইকুয়াল টু 0। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো খেয়াল করো, আমি এখানে সলিউশনে যাব না, কারণ এটা উইদাউট ক্যালকুলেটর অ্যাকচুয়ালি এখানে সম্ভব না। ওকে, আমি যদি ক্যালকুলেটর ইউজ করি তখন কি হবে, এক্স এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে। কি করবো দেন বলো তো, আমার এইচ এর ভ্যালু দরকার তাই না, এক্স ইকুয়াল টু কত হবে, √h, তাহলে এইচ কেমনে পাবো, এই পুরাটাকে আমি যদি স্কোয়ার করে দিই, ঠিক আছে, যাই হোক, সো আমি হাইটটা এখানে পাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। এখন কথা হয়েছে এই পার্টিকুলার কোয়েশ্চন, হ্যাঁ আমরা ক্যালকুলেটর ছাড়া আসলে কোয়াইট ইম্পসিবল, বাট আইডিওলজি যে এই ধরনের ইকুয়েশন আমরা বসাইলাম, বাট পরবর্তীতে কি করব, আমাদের √h এর জায়গায় জাস্ট এক্স চিন্তা করতে হবে, ঠিক আছে, √h এর জায়গায় আমাদের কি করতে হবে, এক্স চিন্তা করতে হবে, নাথিং এলস। ওকে, এবং যদি এই সিমিলার টাইপের কোয়েশ্চেন ভার্সিটিতে আসে, তখন অবশ্যই সুন্দর কিছু ডাটা দিবে, যেটা তুমি উইদাউট ক্যালকুলেটর মানে ইউজ করতে পারো, ঠিক আছে। অথবা এখানে এমনও হইতে পারে যে হ্যাঁ বিদঘুটে আছে, এই ফর্মেই রেখে দাও, লাইক আমি একটু বলি, এমনও করতে পারতাম যে 2 × 1/327, ঠিক আছে, 2 × a, দেন এখানে কি আছে, -2/g, √2/g, ওকে, -b, প্লাস মাইনাস √ওভার √2/g, স্কোয়ার করলে √2/g থাকে, মাইনাস কি হবে, 4 × a ইন্টু, তারপরে কি আছে এখানে, -c। ওকে, আমি আর এখানে ক্যালকুলেশন করতে চাচ্ছি না, যাই হোক, ঠিক আছে। সো হ্যাঁ, এইভাবে তুমি বসায় দিতে পারো। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমার এখানে এই ম্যাথটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হইলো যে যেহেতু ওই যে কুয়ার যে ম্যাথ গুলো আছে আমরা যেগুলো আগে দেখছি, খুব মানে কি বলা যায়, ইউনিভার্সিটি এক্সামে আসা একটা ম্যাথ আমরা দেখছিলাম এবং থিওরিতে আলোচনা করছি, ওটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখন যদি এখান থেকে অ্যাডভান্স কিছু আসতে পারে, তাহলে এই ধরনের কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারবে। ভার্সিটির জন্য এটা কিভাবে মডিফাইড হবে, জাস্ট ডাটাগুলো এমন ভাবে দিবে যাতে তোমার মানে হ্যান্ড ক্যালকুলেশন মানে অনেক ইজি হয়, ক্যালকুলেটর দরকার পড়বে না, ঠিক আছে। হয়তো বা তোমার মনে হইতে পারে যে না এখানে ক্যালকুলেটর ছাড়া হবে না, বাট হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু সম্ভব, বাট এটার ক্ষেত্রে একটু টাফ। ঠিক আছে, তাহলে একটু সামনে আগে। আচ্ছা খেয়াল করো, একটি বস্তু বিনা বাধায় শুধুমাত্র মাধ্যাকর্ষণের প্রভাবে খাড়া নিচের দিকে নামা অবস্থায় 128 ফিট দূরত্ব অবস্থিত দুটি বিন্দু 2 সেকেন্ডে অতিক্রম করে। উপরের বিন্দু হতে কত উচ্চতায় বস্তু নিচের দিকে নামা শুরু করেছিল। খুবই আহ সুন্দর একটা ম্যাথ আমি বলবো। খেয়াল করো, আমি জাস্ট
বস্তুর ফলিং যে ডিরেকশনটা আছে ওটা জাস্ট একটু ইন্ডিকেট করে দিলাম। ওকে, কি হয়েছে, বিনা বাধায় পড়তেছিল, তাহলে একদম উপরে তার ইনিশিয়াল ভেলোসিটি কি হবে, 0 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে কি হয়েছে, পড়তে পড়তে একসময় দুইটা পয়েন্ট ছিল, একটা হলো এ আর একটা হলো বি। এই দুইটা পয়েন্টের দূরত্ব হলো 128 ফিট, আর পড়ার যে সময়টুকু এটা হলো 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড। এবং তুমি এখানে চিন্তা করো যে সে যখন এখানে আসছিল তার ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ। তারা বলছে কি যে উপরের বিন্দু হতে কত উচ্চতায় বস্তু নিচের দিকে নামা শুরু করছে, এই হাইটটুকু কত এটা বের করতে বলছে। সো আরেকবার একটু প্রশ্নটা পড়ো, একটু পজ দাও, এবং আমি যে ছবিটা আঁকছি এটা বুঝতে পারছো কিনা এটা আগে এনশিওর করো। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই যে হাইট, এই যে ডিসপ্লেসমেন্টটা সে হয়েছে h=ut+12gt² সূত্রের মাধ্যমে আমরা কিন্তু প্রকাশ করতে পারি, যেহেতু এটা ফিটে দেয়া আছে, তাই না, 128 ফিট। তাইলে ইউ টি এর ভ্যালু 2, দেন এখানে একটা কাজ করতে পারবো আমরা, টি স্কোয়ার মানে 4 স্কোয়ার, সরি 2 স্কোয়ার মানে 4, 4 ÷ 2 = 2, 2g। বাট জি এর ভ্যালু এখন কত, ফিটে যেহেতু দেয়া আছে, 32 ফিট/সেকেন্ড স্কোয়ার হবে, এটা একটু মাথায় রাখতে হবে। দেন খেয়াল করো, সবগুলাকে আমরা অ্যাকচুয়ালি 2 দ্বারা ডিভাইড করতে পারি, 32। আচ্ছা, ইউ কত আসতেছে, 32 ফিট/মিটার/সেকেন্ড। ওই ওয়েট, মিটার/সেকেন্ড দিয়ে দিচ্ছিলাম, 32 ফিট/সেকেন্ড। ঠিক আছে, এখন ওরা কি বলছে, হাইট। সো এই অংশটুকু কত হবে এটা আমাদের বের করতে হবে, এটাকে ধরে নেই h1। সো h1 আমরা কিভাবে বের করবো, এখানে তো টাইম আমরা জানি না। ঠিক আছে, টাইম আমরা জানি না, তাহলে আরেকটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। এখানে শেষ বেগ কত, u², দেন আদি বেগ কত, 0 + 2g h1। ওকে, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, 32 স্কোয়ার, 2 × 32 × h1। তাহলে 32 কাটা, 32 ÷ 2 h1, তাহলে h1 কত হবে, 16 ফিট। আছে কি, 16 ফিট। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর, আমি বলবো খুবই সুন্দর একটা ম্যাথ ছিল। ওকে, কই আসছে, কুয়েটে আসছে, সিকে রুয়েটে আসছে, খুব রিসেন্টলি আসছে কিন্তু। ওকে, সো বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ এইটা, জাস্ট এটাই আসবে এমন না, এই ধরনের ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন এটা একটু দেখি, দেখতে কেমন লাগতেছে তাই না। সো দ্য হাইট ইন ফিট টু উইচ এ গলফ বল রাইজেস ওয়েন ইট ইজ শর্ট, শর্ট, শর্ট না শর্ট, শর্ট upward from ground level is described by h of t equal to minus 16t² plus 48t, where t is the time elapsed in seconds. Use the discriminant to determine whether the golf ball can reach a height of 32 feet or not, and if it can, then how many times it reaches that height. সো এখানে খেয়াল করো, আমরা একটা গলফ কি করছি, শর্ট করছি উপরের দিকে। হ্যাঁ, সেই যে পড়তেছে টাইমের রেসপেক্টে তার যে হাইট, হ্যাঁ, এটার একটা ইকুয়েশন এখানে দেওয়া হয়েছে, কত হবে, -16t² plus 48t। এখন বলছে যে use the discriminant to determine whether the golf ball can reach a height of 32 feet or not. আমরা এখানে ডিসক্রিমিনেট ইউজ করার ব্যাপার এখানে কিছু না, জাস্ট আমরা এখানে কি করবো, জাস্ট ইকুয়েশনে 32 বসাই দিব। এখন এটা তো এমসিকিউর কোয়েশ্চেন, কি করলাম না, এটা ডাজন্ট ম্যাটার। ওকে, সো এখানে 32 -16t² plus 48t, তো এখানে কত হবে, 16t² -48t প্লাস 32। 16 দ্বারা যদি ডিভাইড করি, এখানে 3t, 318, হ্যাঁ, আর এখানে হবে 2। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি কত হবে, 2 × 1, তাহলে 2 - 1। ওকে, তাহলে সময়ের দুটা ভ্যালু পাবো, একটা হলো 1, একটা 2। ঠিক আছে, হ্যাঁ, ইট ক্যান রিচ অ্যান্ড পসিবল টু রিচ দ্য হাইট 2 টাইমস। ঠিক আছে, 2বার সে আসলে রিচ করতে পারবে ওই জায়গায়। বেশ ইজি ছিল, জাস্ট প্রশ্নটা বুঝতে হবে এন্ড দেন মানটা ইনপুট করে দিতে হবে। ওকে, আচ্ছা এখন এই ম্যাথটা একটু দেখি, খেয়াল করো, ভূমি হতে √2 একক বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হইল, বুম। দেন এখন খেয়াল করো, রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা হতে ভূমি বরাবর দূরে, একক দূরে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগবে তার অন্তর 1/n একক বলছে। দেন এই বিধৃত জিনিসটা প্রমাণ করতে হবে। আমি একটা সিনারিও দেখাই, এইখান থেকে কি করছে, রকেটটাকে লঞ্চ করছি, সে যখন এই হাইটে উঠছে, মানে রকেট যখন আমি লঞ্চ করছি তখন কি ছিল, u = √2
2g_y এত ব্যাগ ছিল ইনিশিয়াল ভেলোসিটি। সে যখন এই হাইটে উঠছে তখন বিস্ফোরিত হয়েছে। ওকে, দুজন মানুষ ছিল, একজন একদম নিচে, আসলে এই রকেটটা এইখানে, আমি এখানে চিন্তা করি, হ্যাঁ রকেটটা এখানে ছিল, দেন সে এইখানে উঠছে। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো কি হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি ছিল √2g_y, দেন সে কি করছে, এই হাইটে উঠছে, সর্বোচ্চ উচ্চতায় উঠছে, দেন ফেটে গেছে। ওকে, দেন কি হয়েছে, ফেটে গেছে। একজন মানুষ এখানে ছিল, সে শব্দ শুনছে। ওকে, ধরো সে শুনছে হইলো T2 টাইম, এখানে লেখা আছে T2। ওকে, আবার আরেকজন ব্যক্তি এক্স ডিস্টেন্স দূরে ছিল, এক্স ডিস্টেন্স দূরে ছিল, সে T1 সময়ে শব্দটা শুনতে পাইছে। ঠিক আছে, ওকে আশা করি বুঝতে পারছো। এই T1 আর T2 এর তফাৎ কত? একটি বিন্দু অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর, অন্তর হইলো 1/n একক। ঠিক আছে, তো এই সম্পর্কগুলো থেকে আমার শব্দের বেগটা এখানে বের করে নিয়ে আসতে হবে। ওকে, তো মনে হইতে পারে অনেক জঞ্জাল, জাস্ট আমরা যা বলছে তাকেই কি করবো, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো, দেখি পারি কিনা। ওকে, তো প্রথমত হইলো এইচ, সর্বোচ্চ হাইট, এটা কিভাবে বের করতে পারি? দেখো, ইউ স্কোয়ার, আমরা ম্যাক্সিমাম হাইটের যে সূত্রটা জানি, U² / 2g, ইউ কত হবে, √2g_y / 2g, ঠিক আছে, স্কোয়ার। তাইলে এখানে কত হবে, 2g_y / 2g, তাহলে শুধু y। ওকে, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট কত হবে, h=y, y কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, সর্বোচ্চ হাইট y। আচ্ছা, এরপরে ধরো সর্বোচ্চ হাইটে উঠছে, দেন ফেটে গেছে। এটা হলো স্টেপ 1। স্টেপ 2 তে আমরা যেটা করব, খেয়াল করো, এখানে যে ব্যক্তি ছিল সে T2 সময়ে শুনছে, এখানে যে ব্যক্তিটা ছিল সে T1 সময়ে শুনছে। তুমি চিন্তা করো, এইখানে আসলে শব্দের বেগ দুই জায়গায় vs ধরে নিলাম আমরা, শব্দের বেগ কত, এটা হইল vs। ঠিক আছে, এখন নর্মালি তুমি চিন্তা করো যে এই জায়গায় তার সময় লাগছে T1, ওকে, আর আরেকজনের সময় লাগছে T2। অবভিয়াসলি T1 > T2 হবে, অবভিয়াসলি T1 > T2 হবে, এবং অন্তর কি হয়, বড় থেকে ছোটটার বিয়োগফল হয়। তাহলে বিয়োগ করলে কত আসবে, 1/n। T1 কত হবে, দেখো, সময়, সময় আমরা কিভাবে পাই, সরণ / বেগ। তাহলে এখানে সরণ কত, এইখানে হইলো, সরি এটা, এটাই তাই তো। তো এই অংশটুকু হইলো, আমার মনে হয় এখানে ছবিটা এঁকে দিই। সো এই হাইট, ম্যাক্সিমাম হাইট হলো y, এটা বলে দিচ্ছে x, তাহলে এটা কি হবে, √x² + y², শেষ। তাহলে এখানে সরণ হইলো √x² + y², আর এখানে বেগ কত, vs, আর এখানে কত হবে, y/vs = 1/n। তাইলে খেয়াল করো, vs যদি আমি এখানে কমন নাই, vs আমরা কি পাবো, দেখি, ওয়েট 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 ওয়েট, 1/vs, ওমা আচ্ছা, সো এইখানে কি হইলো, 1/vs √x² + y² - y, 1/n। তাহলে চিন্তা করো, vs কি হবে, n * √x² + y² - y। ঠিক আছে, ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, সো হয়তো বা মনে হইতে পারে বেশ জঞ্জাল মার্কা একটা স্ট্রাকচার, না জাস্ট তুমি জাস্ট সিনারিওটা বুঝো, দেখো অনেক ইজিলি কিন্তু সমাধান করা যায়। হ্যাঁ, আচ্ছা এখন এটা একটু আমরা সলভ করি। খেয়াল করো, এ স্মল বল ফ্রম দ্য ইজেক্টর ডিভাইস at O is ejected in such a way that it passes through the small aperture at A and strikes the contact point at B as shown in the figure below। ফিগারটা এখানে দেয়া নাই, তারপর আমি এখানে একটু এগিয়ে দিচ্ছি। ওকে, তো খেয়াল করো, এখানে এই ধরনের স্ট্রাকচার ছিল, কি করছে, এ স্মল বল ফ্রম দ্য ইজেক্টর ডিভাইস ও is ejected in such a way that it passes through the small aperture A, okay, and strikes the contact point at B, okay, as shown in the figure below। The coordinates of A and B are 2 2, এটা হইলো 2 2, আর আরেকটা হইলো B হইলো 3 1। আচ্ছা, B তাহলে একটু ছোট হবে, দেখো এখানে আসলে ছবিটা এখানে ভুলবশত দেয়া হয় নাই, বাট আমরা এমনি করে ফেলতে পারবো, 3 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট,
respectively if the player controls the angle theta এখানে অ্যাকচুয়ালি ছিল, এই যে এটা হলো থিটা, ওকে, angle theta, if the player controls the angle theta and velocity v, then the value of theta that gives him a success is what? ঠিক আছে? সো তাহলে a small ball from the ejector, আরেকবার একটু বলতেছি যে ছবিটা ঠিক আছে কিনা দেখি। ও ejector device at O is ejected in such a way that it passes through the small aperture A, okay, and strikes the contact point B as shown in the figure below. ফিগারটা আমরা এখানে দেয়া নাই, ভুলবশত আমি আরেকবার রেখে দিচ্ছি। The coordinates of A equal to 2, 2 and B 3, 1 respectively if the player controls the angle theta. আচ্ছা থিটা, ওয়েট থিটা এইটুকু না, দেখি এটা হইলো আলফা আর এটা কি এইটুক থিটা, ঠিক আছে? থিটা, if the player controls the angle theta and velocity v, okay, then the value of theta that gives him a success is what? IUT তে 17-18 সালে আসছে, ঠিক আছে? ওকে, সো আমাদের এই যে থিটা কই গেল, এই থিটা নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? এই থিটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, থিটার কি হবে। ওকে, তো চলো এটা নিয়ে একটু আমরা কথা বলি। প্রথমে হলো কি, এই যে কোঅর্ডিনেট গুলো দেয়া আছে এর রেসপেক্ট আমার কি করতে হবে, এই থিটা বের করতে হবে। অ্যাকচুয়ালি এই থিটা কেমনে আসবে, থিটা হইলো 90 ডিগ্রি মাইনাস আলফা। সো আমার আলফা নিয়ে চিন্তা করতে হবে, ওকে, আমার আলফা নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? আমার এখানে আলফা নিয়ে চিন্তা করতে হবে। নেক্সট, আমরা যদি একটু সামনে আগাই, এই আলফা বা টেন আলফা কিভাবে আমরা পাবো, মানে বুঝতেই পারতেছো এই আলফার সাথে মানে কার কার সম্পর্ক জড়িত। লাইক এই যে একটা টেন আলফার একটা ব্যাপার ছিল কোত্থেকে, কেন আমি এই টেন আলফার কথা বললাম, ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস কি ছিল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই যে ধরো ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি ভি স্কোয়ার কস স্কোয়ার আলফা। আশা করি এই সূত্রের কথা তোমাদের মনে আছে, ঠিক আছে? আচ্ছা এখন এটার রেসপেক্টে কিছু কথা বলবো। হ্যাঁ দেখো, আমরা কিন্তু এই কোঅর্ডিনেট গুলা জানি, ওকে, আমরা কিন্তু এই কোঅর্ডিনেট গুলা জানি। লাইক এটাকে যদি আমরা এখন একটু সমাধান করে দেই, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস কি হবে, মাইনাস বা প্লাস দিয়ে দিচ্ছি বি এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সো আমরা কিন্তু পরবর্তী চলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করছি আগে। সো এই যে ইকুয়েশনটুকু আছে এখান থেকে কিন্তু আমরা অনেক ইজিলি এখন একটা সম্পর্ক বের করতে পারবো। যেমন ধরো এই কোণটা কত, 2, 2। সো একের মধ্যে আমরা যদি কি বসাই, 2, 2 বসাই দিই তাহলে কি পাবো, দেখি তো, 2, 2, তাইলে এইখানে 2 যদি বসাই, 2a প্লাস 4b ইকুয়াল টু কত, 2। নেক্সট আমরা যদি 3, 1 বসাই কত হবে, দেখি, 3a প্লাস 9b ইকুয়াল টু কত, 1। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন তোমরা সবাই একটু চিন্তা করো যে এই দুটো ইকুয়েশন থেকে কি আমি এ আর বি এর ভ্যালুটা নিয়ে আসতে পারবো? আমার কি দরকার, আমার হইলো আলফার ভ্যালু দরকার, মানে আলফার ভ্যালু দরকার, ঠিক আছে? এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হলো 10 আলফা, ওকে। সো আমি জাস্ট এইখানে যদি আলফার ভ্যালু চাই তাহলে 10 ইনভার্স এ, আলফার ভ্যালু বের করতে হলে আমি থিটার ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো এ এর ভ্যালুটা কত হবে, 10 ইনভার্স এ, এই এ এর ভ্যালু কত হবে? আমি জাস্ট এটাই এখন বের করার চেষ্টা করব। সো খেয়াল করো, এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করে দিই, এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে অনেক ইজিলি আনসারটা বের করে নিয়ে আসতে পারি। এবং এর কিছু না, অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে এটা করা যাবে। সো এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, এখন অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতেছি, 3 দ্বারা গুণ করলে এটা 6 এ, এটা কত হবে, 3, 4 12 বি, এটা হইলো 6, 3 দ্বারা গুণ করছি। আর এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি 6 এ, দেন এখানে কত হবে, 18বি, ওকে, আর এটা হইলো 2। 3 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা গুণ, 3 দ্বারা গুণ করলে হ্যাঁ এমন হয়, আর 2 দ্বারা গুণ করলে হ্যাঁ এমনই হয়। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে কত হবে, -6b, ওকে, আর এখানে কত, 4, অথবা বি ইকুয়াল টু কত হবে দেখি তো, -4/6 অথবা -2/3। এখন এই যে -2/3, এটা যদি আমরা এখানে একটু বসাই দিই, দেখি তো কত হইতাছে, 2a 4 - 2/3 = 2। তাহলে এখানে একটু দেখি, 2a দেন কত হবে দেখি তো, ওয়েট,
8/3 2, তাহলে এখানে 2a ইকুয়াল টু কত, 2 + 8/3, অথবা 3 6, আর এখানে 6 × 2 = 12 14, ওকে, অথবা a ইকুয়াল টু কত হবে, 7/3 হবে, শেষ। a ইকুয়াল টু কত হবে, 7/3। তাইলে আলফা ইকুয়াল টু আমরা কি পাবো দেখি তো, আলফা ইকুয়াল টু আমরা পাবো tan 1 7/3, শেষ, যা আসে তাই। ওকে, তুমি এইভাবে রেখে দিতে পারো রিটেন মার্কের কোয়েশ্চেন। সো থিটার ভ্যালু কত হবে, 90° মাইনাস tan 1 7/3। এখন আমরা কিছু কথা বলি এখানে, হ্যাঁ, এখন আমরা এখানে কিছু কথা বলি যে কি হয়েছে। ধরো ছবিটা এখানে ভুলবশত দেওয়া হয় না, এটার জন্য আমি দুঃখিত। আমরা ছবি আঁকছি, আমার দরকার হলো থিটার ভ্যালু। ওকে, সো আমি বুঝলাম যে থিটা চাইছে আগে, এটা নিয়ে চিন্তা করি থিটা কিভাবে বের করা যাবে, 90 মাইনাস আলফা, আলফা তো বের করা যায় এখান এইগুলা থেকে। আচ্ছা, এরপর আমি দেখলাম কোঅর্ডিনেট দেওয়া আছে, মানে ওয়াই এর সাথে এক্স এর একটা সম্পর্ক আমার এখানে বুঝতে হবে। ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক মানে সূত্রটা কোনটা, এটা, এটাই তো, তাই না? এটা আমরা আগে বিস্তারিত আলোচনা করছি, এইখান থেকে আমরা এখানে আসছি। ওকে, আমার কথা হচ্ছে শুধু আলফা নিয়া। So, আমি বি এর ভ্যালু কত এটা নিয়ে আমার হেডেক নাই, ওইটা নিয়ে আমার চিন্তা নাই। ওকে, বাট আমরা এখানে অপনয়ন পদ্ধতির মাধ্যমে প্রথমে বি দেন এ, অথবা চাইলে প্রথমে আসলে এ বের করা যেত, এটা তোমার উপরে, আমি আমার মতো করে করছি। সো এর ভ্যালু আমরা এখানে বের করছি, বসা দিছি, হয়ে গেছে। সো আমি যদি একটু শর্ট করে বলি, ছবি ছিল, আমি দেখছি কোঅর্ডিনেট দেয়া, তাহলে ওয়াই এর সাথে এক্স এর যে সূত্র আমি এটা অ্যাপ্লাই করছি, দেন ওইখান থেকে কি করছি, এর ভ্যালুটা বের করে নিয়ে আসছি, নাথিং এলস। ওকে, আরো যদি একটা অন্য ম্যাথ দেয় যে এমনই আসবে, এটার কোনো গ্যারান্টি নাই, বাট এটা একটা প্রসেস আমি তোমাদের এখানে দেখাইলাম, আহামরি কিছু না, রিটেনের জন্য বেশ ইম্পর্টেন্ট। ওকে, যদি তোমাদের একটু জ্বালাইতে চাই তাহলে এই কোয়েশ্চন, এই ধরনের কোয়েশ্চন কিন্তু দিতে পারে, মাথায় রাখবা। চলরেখার সমীকরণ আমরা ইউজ করে অনেক ইজিলি কিন্তু প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে? যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো একটু সামনে আগে। 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ হতে 50 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হলো। ওকে, 100 মিটার, 100 মিটার উঁচু একটি টাওয়ার হতে 50 মিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হইলো, হ্যাঁ। সো তার প্রজেক্টটা এমনই হবে। আচ্ছা, একই সময় টাওয়ারের পাদদেশ থেকে, এটা কি 100 মিটার, তাই না? টাওয়ারের পাদদেশ থেকে একটি বস্তু নিক্ষেপ করা হলো। ওকে, একই সময় টাওয়ারের পাদদেশ সাথে অপর একটি বস্তু অনুভূমিকের সাথে 45 ডিগ্রি, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত সময় পরে বস্তু দুটি মিলিত হবে? ওকে, সো এই যে তার প্রজেক্টটা এমন হবে, ধরলাম এইখানে মিলিত হয়েছে, ঠিক আছে, এই যে সময়টুকু, এটা হলো টি ধরে নিলাম। আচ্ছা, তার আগে তুমি চিন্তা করো, আচ্ছা এটা দিলে আবার ডিস্টেন্স বুঝাবে, এটা না দিই, আমি ধরে নিলাম টি সময় পরে তারা মিলিত হবে। দেখো সিনারিওটা আশা করি বুঝতে পারছো, 50 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, আর এটা আমরা জানা নাই, তাই না? কত সময় পরে, কত সময় পরে, এটাকে আমরা ধরে নিলাম ভি। ওকে, এটাকে আমরা ধরে নিলাম ভি। ওকে, এখন তুমি চিন্তা করো এই ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে? এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে এখানে কিছু কথা আমি একটু বলে নিই, হ্যাঁ। লাইক কি বলছে, শীর্ষ হতে 50 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে একটা বস্তু, একই সময়ে টাওয়ারের পাদদেশ হতে অপর একটি বস্তু অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত সময় পরে বস্তু দুটি মিলিত হবে, এটার কথা বলছে, হ্যাঁ। চলো, এটা করার জন্য আমরা জাস্ট অনুভূমিক উপাংশের কথা একটু চিন্তা করব। তারা যদি এই পয়েন্টে মিলিত হয় টি সময় পরে, এই টি সময় পরে দুইটা ভেলোসিটির অনুভূমিক উপাংশ কি হবে, এটা নিয়ে একটু কথা বলি আমরা, ঠিক আছে? অনুভূমিক উপাংশ সবসময় সেম থাকে, এটা তোমরা জানো। সো এই অংশটুকু কত, ডিস্টেন্স হলো এক্স, এইটুকু কত, এটা হইলো এক্স, তাই না? সো এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু আমরা কিভাবে পাবো বলতো? এই ক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালু পাবো, ধরো এই যে ভেলোসিটি এখানে দেয়া আছে ভি কজ 45 ডিগ্রি ইন্টু কত, টি। আবার উপরেরটার সাথে আমি কিভাবে পাবো, 50 কজ কত, 30 ডিগ্রি, হ্যাঁ, ইন্টু টি। ওকে, তাইলে এখন সবাই একটু এখানে একটু দেখি যে ইন দ্যাট কেস আমরা আহ যেহেতু দুটো সমান, টি টি বাদ দিতে পারি, আমরা বলতে পারি না যে এটা এটা যদি সমান হয় তাহলে এই অংশটুকু মাস্ট বি সমান হইতে হবে।
সো এখান থেকে ভি এর ভ্যালু আমি কিভাবে পাবো? 50 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি। শেষ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন চিন্তা করো যে এই স্ট্রাকচার থেকে আমরা ভি এর ভ্যালুটা পাইলাম, যেমনই হোক যতই হোক, হ্যাঁ। সো cos 30 এখানে দেওয়া আছে, cos 45 ডিগ্রি এখানে দেওয়া আছে। সো আমার মনে হয় এখানে একটু ক্যালকুলেশন আমরা করে ফেলি। কত হবে? cos 30 দেওয়া আছে, তাহলে √3/2, আর এটা কত? 1/√2। তাহলে 50 কত? √3 এখানে আছে, √2 এখানে আছে, √6 হয়ে যাবে, /2। আশা করি আমি ঠিক লিখছি। অথবা 25√6, 25√6 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। সো আমি ভি এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি, মিটার পার সেকেন্ড। এখন আমার কথা হয়েছে কি, যে কত সময় পরে এখানে যদি টি এর ভ্যালুটা আমার বের করা লাগে, তাহলে এইটা আমরা কিভাবে বের করব? প্রথমত হইলো এই যে হাইট আর এই যে হাইট, ওকে। আর ইনফরমেশন আছে কি, এটা হইলো তোমার এই যে টোটাল হাইট, এটা ধরে নিলাম h1 আর এটা হইলো h2। ওকে, এই ভ্যালুটাকে কত হবে এটা নিয়ে আমরা জাস্ট এখন একটু চিন্তা করি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই ভ্যালুটুকু কত হবে এটা নিয়ে যদি আমরা এখন চিন্তা করি, তাহলে কিন্তু আমরা সমাধানটা পেয়ে যাবো। আচ্ছা, তাইলে এখন তুমি চিন্তা করো, এই জায়গাতে আমরা কি পাই? ওয়েট। তো আমরা ভি এর ভ্যালুটা বের করছি। এখন আমি চিন্তা করি টাইম বের করার জন্য এখানে উপরে তো সূত্র দেখছি, ওকে। সো এক্স এর ভ্যালুটা জানা যায়, অথবা মানে এক্স এর ভ্যালু বের করতে গেলেও আরো একটা ইনফরমেশন লাগবে, তাই না? শুধু একটা কথাই বলছে 100 মিটার। তখন আমি চিন্তা করলাম কি, তাহলে হাইটের ব্যাপারটাই কাজে লাগানো যায়, তাই না? তো তুমি চিন্তা করো, এই যে 100 কত? h1 + h2। ঠিক আছে, h1 এর জায়গায় আমি কি লিখতে পারি দেখি তো? h1 এর জায়গায় আমি কি লিখতে পারি? এখানে যে হাইটটুকু সে গ্যাদার করছে, এটার ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? সরি, এটা তো h2, h1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটা হইলো কত হবে? 25√6। ওকে, সাইন কত এখানে দেখি তো? 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইন্টু টি। ওকে, আশা করি বুঝিতে পেরেছ। প্লাস কি হবে? হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, হাফ জি টি স্কোয়ার। নেক্সট, h2 এর ক্ষেত্রে এইখানে আমরা কত পাবো এটা একটু দেখি তো। এখানে হবে 50 cos 30 ডিগ্রি, সরি 50 cos, সরি কজ হবে না, সাইন হবে, সাইন 30 ডিগ্রি, তাই তো? এখন ইনটু টি। আচ্ছা, এটা বুঝলাম। বাট এখন তুমি চিন্তা করো, সে তো নিচের দিকে নামতেছে, তাই না? ওকে, সো উপরেরটা অ্যাকচুয়ালি আমি এখানে ভুল লিখে ফেলছি, এটা হইলো মাইনাস, ওয়েট ওয়েট ওয়েট, তাহলে এটা কি হবে? এটা হইলো মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর নিচেরটা কি হবে? প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি আবারও বলি। h1 কত? যেহেতু সে উপরের দিকে সরণ হচ্ছে, ওকে, সো তার বেগের আদি যে কি বলা যায়, যে উপাংশটুকু আছে, আদি বেগের যে উপাংশ, এটা কত হবে? ভি। ভি এর ভ্যালু কত? 25√6 সাইন 45 ডিগ্রি। ওকে, ইন্টু কত? ইন্টু টি। ঠিক আছে, দেন যেহেতু এটা উপরের দিকে উঠতেছে বাট জি নিচের দিকে কাজ করছে, তাহলে কি হবে? মাইনাস জিটি, হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, নেক্সট, এরপরে কি বলতো? বাট এখানে কি হবে দেখো তো, সে তো নিচের দিকেই নামতেছে, আবার জি নিচের দিকে কাজ করতেছে, এই কারণে এটা কি হবে? প্লাস হবে, জাস্ট এতটুকু। এখন এইটার এটা কাটা শেষ, তো হয়েই গেছে। 100 এখানে আছে, আর এখানে কত? এখানে কি ক্যালকুলেশন করে দেখাবো দেখি? 25√6, হ্যাঁ। আর এখানে কি হবে? সাইন 45 ডিগ্রি, দ্যাট ইজ 1/2, 1/√2। তাইলে আলটিমেটলি এখানে যেটা আমরা পাবো, আমি একবারে করি, √6 আর √2, তাহলে √3। শেষ। আর এখানে কত? এটা হলো 25। শেষ। ওকে, তাহলে টি ইকুয়াল টু কত হবে? 100/25 √3 প্লাস 25। চাইলে আর একটু সুন্দর করতে পারি, 25 যদি এখানে কমন নিয়ে ফেলি, তাহলে উপরে হবে 4, আর এখানে হবে √3 + 1। থাকুক, এইভাবেই থাকুক। ঠিক আছে, এইভাবেই থাকুক। আশা করি যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে। আমি প্রসেস নিয়ে এখানে একটু কনসার্নড, যে কি হইলো বলতো। আমি আরেকবার জাস্ট এটা একটু রিপিট করি। 100 মিটার উঁচু একটা টাওয়ার, উপর থেকে কি করা হয়েছে? 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে। অবশ্যই তার প্রজেক্টর কি হবে? এমন হবে, ইয়েলো। আচ্ছা, দেন নিচ থেকে কি করা হয়েছে? ভি ভেলোসিটিতে, বলে নাই কত ভেলোসিটি, আমি ভি ধরছি। কি করা হয়েছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বস্তু ছোড়া হয়েছে। ধরলাম তারা এইখানে কি হবে? মিলিত হবে। ধরে নিলাম এটা টি সময় এবং এক্স ডিস্টেন্স। আচ্ছা, এটার ক্ষেত্রে অনুভূমিক যে দূরত্ব কত?
ভি কস 45 ডিগ্রি ইন্টু টি। উপরটার ক্ষেত্রে কত হবে 50 কস 30 ডিগ্রি ইন্টু টি। কেন এটা হয় এটা আমি একটু বলে দিই। ধরো এক্স ইকুয়াল টু আমরা কি জানি, আদি বেগের অনুভূমিক উপাংশ ইন্টু টি। এই অনুভূমিক উপাংশ গুলোই আমরা এখানে দেখাইছি, শেষ। এখন দেখো এক্স আর এক্স সমান, টি আর টি সমান। ওকে, তাহলে এই দুইটা মাস্ট বি সমান হইতে হবে। তো এখান থেকে আমরা কি করছি, ভি এর ভ্যালুটা বের করছি 25√6, আর কিছু না। এই ধারণাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই ধারণাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি আবারও বলে, আমি কিন্তু ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ দেখানোর জন্য এই ম্যাথগুলো দেখাইতেছি না, জাস্ট আইডিওলজি যে এই ধরনের ম্যাথ আসলে কিভাবে আমরা অ্যাপ্রোচটা নিব। ঠিক আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং এ আসছে, হয়তোবা মানে জাস্ট এই অংশটুকু তুমি গ্র্যাব করতে পারো কিনা এটা দেখানোর জন্য কোয়েশ্চেনটা দিয়ে দিতে পারে। সো সাবধান। আবার আমরা যদি স্টেপ 2 তে আসি, এখানে চিন্তা করো যে আর কি আছে, মানে আমার টাইম চাইছে, এখন টাইম বের করার জন্য আমি দেখো এখানে টাইমের একটা ইকুয়েশন আমরা দিচ্ছি, টাইম বের করার জন্য আমার এক্স লাগবে। এখন এক্স কোত্থেকে পাবো আমি? ওকে, এক্স এর জন্য তাহলে আমি চিন্তা করলাম, তাহলে ওয়াই কি দেওয়া আছে? হ্যাঁ আছে, 100 বলছে। সো 100 ইকুয়াল টু H1 প্লাস H2। H1 এর ভ্যালু বসাইছে, H2 এর ভ্যালু বসাইছে, অনেক ইজিলি টাইমের ভ্যালুটা পেয়ে গেছে। আমি আবারও বলি, আনসার নিয়ে আমি কনসার্ন না, প্রসেসটা নিয়ে আমি কনসার্ন। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ধরনের ম্যাথ আসলে কিভাবে তুমি ডিল করবা। বিশেষ করে এই পার্টটুকুই ইম্পর্টেন্ট, এই পার্টটুকুই ইম্পর্টেন্ট, বাকিগুলো তো যোগ বিয়োগ গুণ ভাগ। এবং যদি ভার্সিটিতে আসে, আমি বারবার যেটা বলতেছি যে অবশ্যই ডাটাগুলো একটু সুন্দর দিবে। ওকে, আচ্ছা। এখন এটি খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। এটা খাড়া দেয়াল আছে, একটি খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে, ভূমি বরাবর এক্স দূরত্বে 45 ডিগ্রি কোণে একটা বস্তু, 45 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হলো। তার দেয়ালের ঠিক উপর দিয়ে গেলে, ঠিক উপর দিয়ে গেলে, এবং দেয়ালের অপর পার্শ্বে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়লো। দেখাও যে দেয়ালের উচ্চতা xy ডিভাইডেড বাই এটা হলো দেয়ালের উচ্চতা, আমাদের এটা দেখাইতে হবে। খেয়াল করো, যেহেতু উপর দিয়ে যায় তাহলে অবশ্যই এটা সর্বোচ্চ উচ্চতা। দেখো ঠিক উপর দিয়ে গেলে, ঠিক উপর দিয়ে গেছে। ওকে, সো ইন দ্যাট কেস আমরা এখন একটু চিন্তা করি। হ্যাঁ, ওয়েট, এখানে কি বলছে ঠিক উপর দিয়ে গেলে? ওকে, ঠিক উপর দিয়ে গেলে, সরি। তাহলে ঠিক যেহেতু উপর দিয়ে যায়, তাহলে তুমি চিন্তা করো এটা কিন্তু এমনও হইতে পারতো, এটা এক্স, ওয়েট, সর্বোচ্চ উচ্চতা না এখানে, দেখো এটা এমনও হইতে পারে। হ্যাঁ, যে এটা সর্বোচ্চ উচ্চতা হইলো এই পার্টটুকু। আর একটু সুন্দর করে দেখাই, জায়গাটা বেশি অ্যাপ করে ফেলছি। হ্যাঁ, এমন হইতে পারতো। ঠিক আছে, XY। আর সর্বোচ্চ উচ্চতা যদি এটা হইতোই, তাহলে এক্স, এটাও এক্স হইতো, এটাও এক্স হইতো। আমি আমি জাস্ট ওইটাই কনসার্ন করছি, মানে ওইটাই চিন্তা করছি যে এটা এটা সমান তাই না? বাট কি বলছে এখানে, এই অংশটুকু যদি এক্স হয়, এটা কি, ওটা ওয়াই বলছে। তাহলে অবভিয়াসলি এই যে দেয়াল, সে সর্বোচ্চ উচ্চতা পজিশনে নাই, আর সে কি বলছে, ঠিক উপর দিয়ে যায়, জাস্ট পাশ কাটায় যায়। ওকে, যখন উপর দিয়ে যায় তখন অনুভূমিক বরাবর ছিল, এটা কিন্তু বলেন। ওকে, যাই হোক, এখন আমরা একটা কাজ করব। দেখো ছবি যেহেতু চিন্তা করে ফেলছি, এটা কিভাবে প্রমাণ করব এটা নিয়ে একটু কথা বলি। যেহেতু এখানে এইচ এর ব্যাপারটুকু আছে, এইচ চাচ্ছে, এবং এখানে কোঅর্ডিনেট দেয়া আছে, মানে মোটামুটি বলাই যায় কোঅর্ডিনেট দেয়া আছে, কত ডিস্টেন্স, অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, এইগুলার ব্যাপার স্যাপার। তাইলে আমরা এই জায়গায় একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা। ওকে, আর এই জায়গায় কি আছে দেখি তো, কত, 1 - x/r, এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। কেন? কারণ আমি কিন্তু অনুভূমিক পাল্লার ভ্যালুটা জানি, শেষ। দেখো একদম আসলে শেষ হয়ে যাবে। জাস্ট এইখানে এই ওয়াই এর জায়গায় কি হবে, এইচ। এখান থেকে এটার দূরত্ব কত, এক্স। 10 45 ডিগ্রি ইকুয়াল টু কত, 1। 1 এখানে আছে, এখানে তো এক্স আছেই, আর আর এর ভ্যালু কত, x+y। ঠিক আছে, তাইলে এইচ ইকুয়াল টু কি হবে, এক্স। দেন আমরা যদি এখানে একটু চিন্তা করি, দেখি তো কত হবে এখানে, x+y। এখানে কত হবে, x+y - x। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, এক্স আর এক্স কাটা, xy/x+y, শেষ। যাই হোক, তো প্রথম কথা হয়েছে ছবিটা চিন্তা করা। ওকে, দেন আমরা কি করছি, দেখছি যে এখানে কি ধরনের ডাটা আছে, কি চাইছে, উচ্চতা মানে এইচ। তো এখানে এক্স আর ওয়াই এর খেলা, অনুভূমিক সরণ, উলম্ব সরণের ব্যাপার। সো ওয়াই এর সাথে আরো কিছু বীজগণিত আমরা সমীকরণ দেখছি, আগেও দেখছি তাই না, কই
যেমন এটাও দেখছি, এটা কেন ইউজ করে নাই? কারণ দরকার পড়ে নাই, তাই না? এখানে আলফার ব্যাপার বা কি বলা যায়, যে ইনিশিয়াল ভেলোসিটি দেয়া নাই। ইনিশিয়াল ভেলোসিটি যদি দেয়া থাকতো তাহলে হয়তো বা আমরা এখানে ইউজ করে চিন্তা করতাম, বাট বলে নাই তো। বরং এই ফরম্যাটে আমরা ইউজ করছি, দেখো অনেক ইজিলি বের হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল আমার মনে হয়, এবং এটা ভার্সিটি এক্সামের জন্য বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এইটা একটু দেখি। বন্দুক থেকে নিক্ষিপ্ত একটি গোলা নিক্ষেপণ বিন্দু থেকে 50 ইয়ার্ডস দূরে এবং 75 ফিট উঁচু দেয়ালের ঠিক উপর দিয়ে অনুভূমিক ভাবে ভাবে অতিক্রম করে। ওকে, গোলার নিক্ষেপণ গতিবেগ এবং নিক্ষেপণ কোণের মান কত এটা আমাদের বের করতে হবে। চলো এটা একটু দেখি। বেশ অনেক জায়গায় আসছে। তো চিন্তা করো, অনুভূমিক ভাবে যায়। আমি আগের কোয়েশ্চনে ভাবছিলাম যে অনুভূমিক ভাবে যাচ্ছে, এক্সাইটেড হয়ে গেছিলাম। যাই হোক, তো খেয়াল করো, অনুভূমিক ভাবে যায় মানে কি, এই হাইটটুকু ম্যাক্সিমাম হাইট। একটি গোলা নিক্ষেপণ বিন্দু থেকে 50 ইয়ার্ডস দূরে, 50 ইয়ার্ডস, এটা 50 ইয়ার্ডস, ওয়াইডিএস। তাহলে এইটুকু অবভিয়াসলি 50 ইয়ার্ডসই হবে। ঠিক আছে, 50 ইয়ার্ডসই হবে ওয়াইডিএস। আচ্ছা, হাইট কত? হাইট বলছে যে 75 ফিট। ওয়েট, ইয়ার্ডস দেন এখানে ফিট। ওকে, ইয়ার্ড তো গজ, তাই না? তাহলে এখানে 3 গুণ করতে হবে আর কি। যাই হোক, সো 150 ফিট। এটাও কি 150 ফিট। গেল। কি চাইছে? গোলার নিক্ষেপণ গতিবেগ, নিক্ষেপণ গতিবেগ আর নিক্ষেপণ কোণ। তাহলে চলো স্টেপ ওয়ানটা একটু দেখি আমরা। এখানে 4h/r ইকুয়াল টু কত হবে? 10 আলফা। ওকে, এটা আমরা জানি। সো 4h ইকুয়াল টু কত? 75। এইচ হলো 75, আর কত? আর হইলো 300, এখানে হইলো 10 আলফা। তাহলে এখানে চিন্তা করি, 75 দ্বিগুণ করলে কত হবে? 150। 150 কে দ্বিগুণ করলে 301। তাহলে এখানে 10 আলফা, আলফা ইকুয়াল টু নিঃসন্দেহে 45 ডিগ্রি হবে, নিঃসন্দেহে 45 ডিগ্রি হবে। ওকে, এরপরে চিন্তা করো যে ওরা কি চাইছে। ওরা এখানে এইচ এর ভ্যালু এখন জানতে চাইছে, তাই না? এইচ এর ভ্যালু এখানে জানতে চাইছে। দেখি আমরা এইচ এর ভ্যালুটা। এইচ এর ভ্যালু তো প্রায় দশমিকের কাছাকাছি চলে আসে, কিনা এই ভয়ে আছি আমি। সো এইচ ইকুয়াল টু কি জানি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2g। এটা কি ফিটে দেওয়া আছে? তাহলে 32। দেখি 75, দেন এখানে কত? ইউ এর ভ্যালু জানবো, তাই না? সো ইন্টু 2, 32। বুঝো, এখানে গুণ করে দিছি আমি আর কি। আচ্ছা, নেক্সট, এখানে সাইন 45 ডিগ্রি স্কোয়ার, তাহলে হাফ নিচে হবে। তারপরে এখানে কত? ইউ, তাহলে এটা রুট হবে। যত আসে তত আনসার, এটা নিয়ে আমার হেডেক নাই। যখন ভার্সিটি দেবে খুবই সুন্দর কিউট একটা ম্যাথ দিবে, যাতে এত জটিল ক্যালকুলেশন করার না লাগে। যাই হোক, তারপর কি এজিউম করতে পারি আমরা এটা? ইউ ইকুয়াল টু কত হয়? 4। 4 যদি হয় তাহলে এটা হলো 300। 300। ওকে, তাহলে 3 6 9 16, তাহলে প্রায় 10,000-এর কাছাকাছি, 100-র কাছাকাছি কিছু একটা হবে। 100 ফিট/সেকেন্ড, অলমোস্ট। আমি প্রায় দিলাম আর কি। যাই হোক, একটু হোক আর না হোক, আমি বললাম আনসার নিয়ে আমার হেডেক নাই। প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট আমরা ছবিটা আঁকছি, যা বলছি এই অনুসারে ছবিটা আঁকছি। আঁকার দরকার নেই, চিন্তা করলেই হবে। দেন প্রথমে আলফার ভ্যালু বের করছি, যেহেতু হাইট দেয়া আছে আমরা অনিয়মিক পাল্লাটাও জানি। তো আলফার ভ্যালু বের করে ফেলছি। দেন আমরা কি করছি বলতো? গতিবেগ, আদিবেগ, নিক্ষেপণ গতিবেগের ব্যাপারটা, মানে ভ্যালুটা আমরা এখানে বের করে ফেলছি। এজিউম করছি কাছাকাছি গেছে, 100 ফিট/সেকেন্ড। ওকে, 100 ফিট/সেকেন্ড আনসার আসছে। যাই হোক, আশা করি সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে চলো একটু সামনে আগে এটা একটু দেখি। An airplane is flying on a straight level course at 200 km/h at a height of 1000 meter above the ground. An anti-aircraft gun located on the ground fires a shell with an initial velocity of 300 meter per second. At the instant when the plane is vertically above, at what inclination to the horizontal should the gun be fired to hit the plane? চলো এটা নিয়ে একটু আলোচনা করি। চিন্তা করো, এই হাইট কত? 1000 মিটার। An airplane is flying on a straight level course at 200 km/h at a height of 1000 meter above the ground. And anti-aircraft, এই যে বিমানটা উঠতেছে বাট আমাদের সহ্য হচ্ছে না, কি হয়েছে? An anti-aircraft gun located on the ground fires a shell with an initial velocity of 300 meter per second. 300 meter per second.
ওকে, at at the instant when the plane is vertically above, যখন এই যে গানটা এমন ছিল, এই অ্যাঙ্গেলে ছিল, যখন সে উপরে দেখছে সে কি করছে, ফায়ার করছে। ঠিক আছে। আচ্ছা, ওয়েট, আমি কই চলে গেলাম, খেয়াল করো। At that instant when the plane is vertically above, at what inclination to the horizontal should the gun be fired? So এই আলফার ভ্যালুটা কত হবে এটা আমাদের বের করতে হবে, যাতে কি হয় দেখো, বুম, মানে একদম হিট করতে পারে। ঠিক আছে, একদম হিট করতে পারে। চলো এটা একটু দেখি। সো ইনক্লিনেশনটা আমাদের এখানে জানতে হবে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করতে হয়, আগেও মোটামুটি একটু দেখছিলাম যে এই যে এক্স, সো এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত, 300 কস আলফা, ধরলাম টি সময় পরে এমন হয়। আর এখানে কি হবে, এক্স, ও আচ্ছা, এটা তো কিসে দেয়া আছে, তাহলে এটাকে আমরা 300 মিটার, 300 মিটার পার সেকেন্ড বলছে তো, তাইলে এটাকে কিলোমিটার পার আওয়ার, দেখি 1 ঘন্টা, 300 কে যদি আমরা ইসে নিই 300 মিটার পার সেকেন্ড, তাহলে 0.3। আর সেকেন্ড কেও যদি এখানে কনভার্ট করে, আমার মনে হয় কিলোমিটারকে মিটার নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, আমি জাস্ট ওইটাকেই কনভার্ট করে দিই। তাহলে এখানে কত হবে, 200 কিলোমিটার, তাই তো, 200 কিলোমিটার। সো 2000 / 3600, তাহলে দুইটা কাটা, তাহলে কত হবে, 200 / 36। ঠিক আছে, 200 / 36 প্রায় কত হয়, মোটামুটি আহ কত হবে দেখি, 5 পয়েন্ট সামথিং, সরি, 200 / 36, তাই তো। ওয়েট, 200 কিলো, 2000, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু ভুল লিখে ফেলছি এইখানে, চিন্তা করতেছি যে খুবই কম লাগতেছিল। সো এখানে 200 কিলোমিটার, তাহলে 200 ইন্টু কি হবে, 1000, তিনটা শূন্য এখানে হবে। সো 2000 / 36, 2000 / 36, ওকে, অথবা 1000 / 18 দিব নাকি, 4 নং 36, 4 4 4 4, 4 নং, আর এখানে হবে 4 5, 500। ঠিক আছে, সো মোটামুটি এইখানে আমরা তাহলে 50, 50-এর চেয়ে একটু বেশি হবে, ও 50-এর চেয়ে একটু বেশি হবে। ঠিক আছে, থাকুক এটা, আমি আর এটা নাড়াইতে চাচ্ছি না, এক্স্যাক্টলি আমার এখানে দরকার নেই আপাতত। তাহলে 500 / 9 কত হবে, ইন্টু টি, শেষ। তাহলে এখন তুমি চিন্তা করো, দেখো এই দুইটা অংশ তারা সমান। ঠিক আছে, এই দুইটা অংশ সমান। আহ, কত এখানে, 300 cos আলফা ইকুয়াল টু 500 / 9, তাইলে কজ আলফা ইকুয়াল টু কি হবে দেখি তো, 3 নং 27, এই যে দুইটা শূন্য আমি এখানে আগে থেকে কেটে দিচ্ছি, তাহলে আলফা ইকুয়াল টু কত, কজ ইনভার্স 5/27। ঠিক আছে, 5/27, যাই হোক। আহ আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর একটা ম্যাথ ছিল, আমি বলবো। ওকে, আচ্ছা, তাহলে আশা করি সবাই এটা বুঝতে পারছো। দেখো আমি জাস্ট আরেকবার একটু বলি, এটা কি হয়েছে, একটা এরোপ্লেন 200 কিলোমিটার পার আওয়ার বেগে ভূমির সমান্তরালে যাচ্ছিল, কত উচ্চতায়, 1000 মিটার উচ্চতায়। ঠিক আছে, এরপরে তুমি চিন্তা করো 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আলফা কোণে আমি একটা মানে অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে কি করছে, একটা গোলা নিক্ষেপ করছি। এটা প্রজেক্টের অবশ্যই এমনই হবে। ওকে, এন্ড ওরা বলছে কি যে কত অ্যাঙ্গেলে এটাকে আমার কি করতে হবে, ছুটতে হবে। then তুমি চিন্তা করো যে এই যে এক্স এর যে ব্যাপারটুকু আমি আগেও দেখাইছি, এক্স ইকুয়াল টু কি হবে, 300 cos আলফা ইন্টু টি হবে। আর এই ক্ষেত্রে এক্স কি হবে, যেহেতু এটা সমবেগেই যাচ্ছে। ওকে, এবং খেয়াল করো যে টি সময় সে কতটুকু যাবে, এটাকে আমরা প্রথমে কি করছি, মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি, অ্যাকচুয়ালি কিলোমিটার পার ইসে ছিল, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে গেছে 500/9। তাহলে আলটিমেটলি আমরা কি করছি, এক্স আর এক্স সমান, টি আর টি সমান, তাহলে এই দুইটা সমান হতে বাধ্য। এইখান থেকে আলফার ভ্যালুটা জাস্ট বের করে নিয়ে আসছি, এটাই তো চাইছি, এট হোয়াট ইনক্লিনেশন। হ্যাঁ, ওকে, সো ইনক্লিনেশনের ভ্যালু কত হবে, কজ ইনভার্স 5/27। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে চলো এখন একটু সামনে আগে, খেয়াল করো এই ম্যাথটা একটু দেখবো। এ বার্ড ফ্লাইজ এগেইনস্ট দ্য উইন্ড ব্লোয়িং এট 5 কিলোমিটার পার আওয়ার ফর এ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার, দেন ফ্লাইজ ব্যাক ইন দ্য ডিরেকশন অফ উইন্ড। ইফ দ্য হোল ফ্লাইট time is 2 hours, find the birds flying speed in still air. ওকে, চলো আমরা আগে একটু সিনারিওটা চিন্তা করি। দেখো, এ থেকে বি ডিস্টেন্স হইল 10 কিলোমিটার। ঠিক আছে, বার্ড, ভেলোসিটি অফ বার্ড আর ভেলোসিটি অফ ওয়াইন্ড। তো এখন তুমি চিন্তা করো যে ওরা কি চাইছে, এ বার্ড ফ্লাইজ এগেইনস্ট দ্য উইন্ড,
ব্লোয়িং এট 5 কিলোমিটার পার আওয়ার। তো বাতাসের বেগ কত? 1 ঘন্টায় ঘন্টায় 5 কিলোমিটার। হ্যাঁ, আর ডিস্টেন্স কত? 10 কিলোমিটার দেয়া আছে অলরেডি, আমরা লিখে ফেলছি। দেন ফ্লাইজ ব্যাক ইন দ্য ডিরেকশন অফ উইন্ড ইফ দ্য হোল ফ্লাইট টাইম ইজ 2 আওয়ার। টোটাল টাইম যাওয়া এবং আসা কত? 2 ঘন্টা। ওকে, দেন ফাইন্ড দ্য বার্ডস ফ্লাইং স্পিড, মানে এটা কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো এখন একটু কালার চেঞ্জ করি আমরা। দেখো, সো প্রথমত হইলো যে টাইমের ব্যাপারটা, যাওয়ার যে সময়টুকু প্লাস আসার যে সময়টুকু, এটা হলো 2 ঘন্টা। সো যাওয়ার ক্ষেত্রে আমরা কি করব? সময় ইকুয়াল টু কত? সরণ ডিভাইডেড বাই বেগ, তাই না? সো সরণ কত এখানে? 10 কিলোমিটার। আর ভেলোসিটি কত? যাওয়ার সময় কি হয় দেখো, বার্ড তার স্পিড হলো এমন, বাট বাতাসের বেগ উল্টা দিকে, তাহলে কি হবে? যে এখানে যে আপেক্ষিক মানে কি বলা যায়, লব্ধি যে বেগটা কত হবে দেখো তো? বিয়োগফল হবে ভিবি মাইনাস 5। এই ক্ষেত্রে কি হবে? T2, ডিস্টেন্স সেম, বাট খেয়াল করো, সে যখন এই পাশে চলে আসছে আবার যখন ব্যাক করবে, বাতাসের বেগ কিন্তু তোমার ইচ্ছা অনুসারে পরিবর্তন হবে না। যেহেতু এখানে বলছে 5 কিলোমিটার পার আওয়ার, আমি ধরে নিয়েছি বাম পাশে, বাম দিকে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এই পুরো ম্যাথের মধ্যে ওই ডিরেকশনই থাকবে। আচ্ছা, যখন সে ব্যাক করতেছিল তখন কি হবে? তখন বাতাসের বেগের দিকে হবে, বাতাসের বেগের অনুকূলে হবে। আর যখন শুরুর দিকে কি ছিল? প্রতিকূলে ছিল। প্রতিকূলের ক্ষেত্রে আমরা বিয়োগ করবো, আর অনুকূলের দিকে কি করব? যোগ করে দিব। ওকে, ইকুয়াল টু 2। তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি, 10 যদি এখানে কমন নিতে পারি বা 10 দ্বারা যদি ডিভাইড করে দিই, 0.2 হবে এখানে। যাই হোক, তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছি VV² - 5²। এলসিএম নিলাম, এখানে কত হবে দেখি তো? VB প্লাস 50, এখানে হবে VB কত দেখি তো? -50, শেষ। 2। তাহলে 50 50 কাটা, অ্যান্ড দেন এখানে কত দেখি? ওয়েট ওয়েট ওয়েট, এখানে হইলো 20 VB, এখানে কত হবে? 2 VB² মাইনাস 25 50। ওকে, 2 VB², দেন -20 VB -50। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। দুই দ্বারা যদি আমি ডিভাইড করে দিই, VB² মাইনাস 10, 2 দ্বারা ভাগ করলে 25। আমি আরেকবার জাস্ট একটু ক্যালকুলেশনটা চেক করে নিই। 10, এটা ঠিকই আছে। VB² A² A - B × A + B। সো A² - B² এর সূত্র এখানে বসছে। দেন আমরা এই দুটো গুণ করে দিচ্ছি, 50 এখানে 10 VB, আর এখানে কত হবে? 10 VB -50। ওকে, নেক্সট। এরপরে আমরা এটা বিয়োগ করে ফেলছি, 20 এখানে আছে, এটা যদি ওই পাশে গুণ করে দিই, 2 VB² 50। ওকে, দেন ওকে, অল ওকে। আচ্ছা, এখন খেয়াল করো, 10 VB -25, এটার ক্ষেত্রে এখন ভিবি এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি একটু দেখি। -10 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +10² মানে 100। 4 ইন্টু কত? 4 ইন্টু 1 ইন্টু -25, ঠিক আছে? -25 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে এখানে 10 আছে, প্লাস মাইনাস 100, আর এখানে হইল 200, √200, নিচে 2। তাহলে আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি দেখি তো? 100 প্লাস মাইনাস 200, তাই না? সো 10√2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? 10√2 ডিভাইডেড বাই 2। চিন্তা করো, আমরা কিন্তু এটাকে পজিটিভ ধরেই করতেছি, ঠিক আছে? সো ভ্যালুটা এখানে পজিটিভ আসা ম্যান্ডেটরি। তো আমি যদি মাইনাস নেই তাহলে হবে না। তো আমাদের জাস্ট এখানে কি করতে হবে? 10 প্লাসের ব্যাপারটা নিতে হবে। ওকে, 10 প্লাসের ব্যাপারটা নিতে হবে। 10 যদি এখানে কমন নেই তাহলে 5, 1 + √2। ওকে, দেখো 10 কমন নিছি, 2 দ্বারা ডিভাইড করলে 5 এন্ড 1 + √2, ঠিক আছে? তাহলে এটা আনসার হবে 5 + 5√2। ওকে, সো 5 + 5√2, 5√2 কত? √2 হইল, খেয়াল করো, 1.414, এমনই যদি ভুল না করে থাকি। তাহলে এটা যদি গুণ করি তাহলে 6 বা 7 সামথিং কিছু একটা আসতে পারে, সামথিং 7। সো এটার ভ্যালু 7-এর কাছাকাছি। তাহলে এটা অবভিয়াসলি এখানে যে সুন্দর একটা ভ্যালু দেওয়া আছে, দেখো খুবই 10 তার হবে না, ওকে, 5ও হবে না, 2.03ও হবে না, তাহলে একটাই আনসার বাকি আছে, 12.07। আমি আবারও বলি, যদি ইউনিভার্সিটিতে আসে অবশ্যই এটা সুন্দর কিউট একটা ডাটা দিয়ে আসবে। তারপর যদি এটাও চলে আসে, দেখো আমরা কিন্তু এজিউম করতে পারি, হ্যাঁ, এজিউম করতে পারি। যাই হোক, আশা করি সবারই ব্যাপারটা ক্লিয়ার। খুবই সুন্দর, আমি বলবো সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ম্যাথ। হ্যাঁ, তাহলে চলো এখন একটু সামনে আগাই। তাহলে চলো আমরা এখন এটা একটু সমাধান করি।
5 কেজি ভরের একটি বস্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে 40 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়ছে। ওকে, কি পরিমাণ সমবল তাকে 4 সেকেন্ড সময়ে থামিয়ে দিবে, এটা জাস্ট আমরা এখন একটু বের করবো। ওকে, কি পরিমাণ সমবল তাকে থামাই দিবে, এটা জাস্ট আমরা এখানে একটু বের করবো। নর্মালি তুমি চিন্তা করো, হ্যাঁ, যে আমরা সমবলের এখানে কথা বলছে। সো কি করতে চাচ্ছি, 4 মিটার পার সেকেন্ড সময়ে, হ্যাঁ, এখান থেকে সে কই আসবে বলতো? সে আসবে 0 মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, 0 মিটার পার সেকেন্ডে। কত সময়ে? 4 সেকেন্ডে। তাহলে এখানে যে আমার টুকু হবে এটা কত? 40/4, উইচ ইজ 10। ওকে, সো নর্মালি তার একটা ওয়েট আছে। দেন আমার কি করতে হবে এইখানে, যে 40 থেকে আমার কি বলে এটাকে, যে 40 থেকে প্রথমত তার একটা ভেলোসিটি আছে, এটাকে কমাইতে হবে, আবার তার একটা ওজনও আছে, এটাও ধরে রাখতে হবে। বুঝো, আমি আবারও বলি, ধরো এখানে একটা হাত আছে, ঠিক আছে। সো এই হাতে আমরা কি করছি, যে একটা বস্তু এখানে রাখছি, বস্তুর কিন্তু পড়তেছে, ঠিক আছে। প্রথমে একটা কাজ হইলো কি, তার এই যে গতিশীল অবস্থা থেকে এটাকে থামাই দেয়া। ওকে, তো এখানে অ্যাক্সিলারেশন কত? 10 মিটার পার সেকেন্ড। আবার আরেকটা জিনিস তুমি চিন্তা করো, তাহলে এখানে ফোর্স কত? এই গতিশীল 40 থেকে আমার জিরোতে আনতে যে ফোর্সটা আমার এখানে দেয়া লাগবে, এটা কত হবে বলতো? এটা হইলো তার ওজন কত, 5 ইন্টু কত, 10, মানে 50 নিউটন। আবার তাকে তো আমি থামাই দিচ্ছি, তার ভর কাজ করবে না এখানে, এটা তো গতিশীল অবস্থা, তার উপর তার ভর। তাহলে এখানে টোটাল এফ টোটাল হবে তার ভর, ওয়েট, সরি ওজন, আর এখানে হইলো F1। সো এম জি প্লাস কি, এম এ। তাইলে এখানে আমি একসাথে করতে পারতাম, এম যদি এখানে কমন নেই, G+A। তাহলে এখানে কত হবে, এম কত, এম হলো 5, জি কত, 9.8 × 10। শেষ। সেখানে 50, আর এটা 50-এর কাছাকাছি কিছু একটা। ওকে, তাইলে আলটিমেটলি আমরা এখানে কত পাবো? আরে বাবারে, তাহলে সবগুলাই তো দেখি একদম কাছাকাছি কিছু একটা ভ্যালু দিচ্ছে, তাই না? 9.8 × 5। ওকে, তাহলে আলটিমেটলি আমরা যদি এখানে চিন্তা করি, 98/10, তাহলে 5 × 98 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 40, 4, 5 × 5 = 45, 49। তাইলে এটা হইলো 49। ওকে, 49। তাহলে 49 আর 50, তাহলে 99 হবে। ওকে, 99 হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, 99 নিউটন। যাই হোক, এখানে জাস্ট অ্যাকচুয়াল সিনারিও আমরা দেখাইছি। সো নিউটনের গতি দ্বিতীয় সূত্রের যে প্রয়োগ, যে ব্যাপারটুকু আছে, যে কি হবে বলতো, এফ ইকুয়াল টু এম এর যে সূত্রটুকু যেখান থেকে আমরা পাইছি আর কি, এটা জাস্ট অ্যাপ্লাই করে দিছি, অ্যাকচুয়াল সিনারিওটা চিন্তা করছি। ওকে, সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রশ্নটা ভালো করে বুঝা, এটাই হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই ম্যাটটা একটু দেখি। গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 7.6 হলে নারকেলের ত্বরণ কত হবে, এটা আমাদের বের করতে হবে। এটা কি পারবো? অবশ্যই পারবো। খেয়াল করো, গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল নিচের দিকে পড়ছে, গাছের বাধা, সরি বাতাসের বাধা 7.6 নিউটন হলে নারকেলের ত্বরণ কত? তুমি চিন্তা করো, বাতাস তো এখানে আছেই, সে যখন নিচে পড়তেছে এই নারিকেলটা, তো তার ওজন কত? 2 × এখানে কি জি এর ভ্যালু দেওয়া আছে? না, তাহলে 9.8, আচ্ছা ধরি 9.8, এবং ভ্যালু গুলো তো অনেক মানে ছন্ন ছাড়া, তাই না? তাহলে 10 ধরলেও কোনো অসুবিধা ছিল না। যাই হোক, সো 9.8 ধরতেছে আপাতত। 2 × কি হবে? 9.8। আচ্ছা, বাতাসের বাধা কত হবে? 7.6 নিউটন, ঠিক আছে। তাইলে এইখানে খেয়াল করো, তার যে লব্ধি ফোর্স, এফ রেজাল্টেন্ট যে ফোর্সটুকু আছে, এটা কত হবে? 2 × 9.8, বা 2 × 9.8 আমি এখানে লিখে দিচ্ছি, মাইনাস কত হবে? 7.6। আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতেই পেরেছো। ওকে, বাতাসের বাধা কত? 7.6। আচ্ছা, এখন নর্মালি তুমি চিন্তা করো যে এইখানে তার ভর কত, এম, আর এক্সেলারেশন কত, এটা আমরা বের করব। তাহলে 2 × 9.8 মাইনাস 7.6, তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু হবে, ত্বরণ চাইছে তাই না, বা নারকেলের ত্বরণ। তাহলে 2 × 9.8 মাইনাস 7.6 / 2। তাহলে এখানে 9.8, আর এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে দেখি তো? 3, 8, 8 × 2 = 16, 3 × 6, হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি দেখি,
6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো অনেক ইজিলি কিন্তু আমরা এটা বের করে ফেলছি। ঠিক আছে, অনেক ইজিলি কিন্তু আমরা এটা বের করে ফেলছি, আশা করি সবাই এটা বুঝতে পারছো। সো এই ধরনের ম্যাথ কিন্তু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনও আছে, এবং আমাদের ভার্সিটি এক্সাম গুলোতেও আসতে পারে। ঠিক আছে, খুব যে কঠিন আমি বলবো এমন না, জাস্ট অ্যাকচুয়াল সিনারিও যদি তুমি চিন্তা করতে পারো যে কি হয়েছে, কি করতে হবে। ওকে, এবং তুমি বাস্তবতার খাতিরে তুমি চিন্তা করো, একটা বস্তু নিচে পড়তেছে, তার ওজন আমি যদি ধরে রাখি, তার ওজনটাও মানে ওই ওজনের সম পরিমাণ বল তো দিতে হবে, তার উপরে সে গতিশীল। ওকে, এটাকে থামানোর যে ব্যবস্থা, এটার জন্য আমার এক্সট্রা এফোর্ট দিতে হবে। তো দুইটা সমষ্টি হবে, যেটা আমরা আগের ম্যাথে দেখাইছি। ঠিক আছে, ওকে, আর এখানে খুবই ইজি একটা ম্যাথ ছিল। যাই হোক, তো খেয়াল করো, আমরা একদম ক্লাসে আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি সবাই প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো, কি কেন কিভাবে সবকিছু আমরা আলোচনা করছি। এই যে থিওরি গুলো ছিল, এগুলো আমাদের মেইন লেকচারে কিন্তু আমরা কভার করছি। ওকে, অনেক অ্যাডভান্স জিনিসগুলো এখানে আসলে দেখাইছি, যে এই ধারণাগুলো থাকা উচিত, থিওরি গুলো জানা উচিত, বোঝা উচিত। ওকে, দেন আসলো পরীক্ষার মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারি কিনা, এটার জন্য প্র্যাকটিস। তুমি আগে বুঝো। ওকে, বুঝলে হবে কি, কোন রাস্তায় যাবো, ডানে না বামে, এটা অনেক ইজিলি বা কি করা যায়, যে নির্ধারণ করা যায়। দেন হইলো ওই রাস্তায় কিভাবে হাঁটবো, কত তাড়াতাড়ি হাঁটবো, এটা ডিপেন্ড করবে তুমি এর আগে কি পরিমাণে প্র্যাকটিস করছো। সো এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশাল। সময় নষ্ট করবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। ওকে।